বিল্ডিং এরিয়া আপনার বা আপনার যে ল্যান্ড এরিয়া সেটা অলওয়েজ থাকবে না, স্কয়ার নাও থাকতে পারে, ঠিক আছে। যদি আপনি অন্য কোনো কোথাও যায়, এমনি আবাসিক প্লট গুলা সাধারণত কি থাকে, স্কয়ার বা রেক্টেঙ্গেল শেপের থাকে, সোজা সোজা থাকে আর কি, 90 ডিগ্রি থাকে। তো যদি ইরেগুলার শেপের কোনো একটা ল্যান্ড এরিয়া হয়, আপনাকে প্রথমে সেই ল্যান্ড এরিয়াটা কি করতে হবে, অটোক্যাডে ড্র করতে হবে, যদি সেটা কোনো সার্ভে রিপোর্ট না থাকে। সার্ভে যারা করে, যদি একদম অনেক বেশি ইরেগুলার শেপ হয়, অনেক বড় প্রজেক্ট, তখন কি করে সাধারণত মানুষ সার্ভে করে নিয়ে আসে, ঠিক আছে। সার্ভে থেকে সার্ভেয়ার কি করে একটা ক্যাট ফাইল জেনারেট করে, সেটা আমি দেখাবো পরে। আজকে প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে, ইন কেস আপনি কোন একটা ল্যান্ড এরিয়া মেজার করতে গেছেন, ঠিক আছে, জাস্ট এরকম একটা ছোট একটা এলাকা, কিন্তু তারা কি নাই, একদম স্ট্রেট 90 ডিগ্রিতে নাই, ঠিক আছে। যেমন এখানে এখানে যদি দেখেন এটা একটু বাঁকা আছে, এখানে 94 আছে, এদিকে 104 আছে, এদিকে 56 আছে, তারপর এদিকে 54 সামথিং আছে, এবং কোন একটা কি অ্যাঙ্গুলার শেপে আছে আর কি। আবার এটা এমন না যে এই যে আমার এটা দেখতে, এটা যদি খেয়াল করেন, এটা একদম এই লাইনটাকে আমরা স্ট্রেট হিসেবে ধরে নিয়েছি, তাই না। তো এটা এভাবে নরমালি প্রজেক্টে এভাবে ছিল না, ঠিক আছে। এটা আমি দেখাবো সার্ভে রিপোর্টের কথা যখন বলবো তখন। তো কিন্তু আমরা যখন প্ল্যান করব, এটা হয়তো অ্যাকচুয়াল ফিল্ডে হয়তো রাস্তাটা এভাবে আছে, রাস্তাটা এভাবে আছে, এটা এটা এরকম বাঁকা থাকতেই পারে, ঠিক আছে। শেপ একই, কিন্তু এটা কি এই লাইনটা প্র্যাকটিক্যাল ফিল্ডটা একদম এরকম একদম সোজা এরকম নাই আর কি, হয়তো এটা বাঁকাই ছিল, ঠিক আছে। ওইটা নিয়ে আমি পরে কথাবার্তা বলবো, কেন আমরা সোজা। কিন্তু আমরা যখন প্ল্যান করব, অবভিয়াসলি আমরা তো ল্যান্ড এরিয়াটা এভাবে লিখে তার প্ল্যান করব না, তাই না। আমরা যে কোনো একটা ফেসকে স্ট্রেট করে ধরে, তারপর বাকি ল্যান্ড এরিয়াটা এঁকে তারপর ওখানে প্ল্যানিংটা করব, ঠিক আছে। তার মানে আমার প্ল্যানটা যাতে কি হয়, একটা লাইনে স্ট্রেট থাকে, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটাই করে থাকি আর কি, ঠিক আছে। তো এই ধরনের ইরেগুলার শেপের যদি থাকে, তাহলে আপনাকে ফিল্ডে গিয়ে কিভাবে সাইডটা মেজার করবেন, এটা একটা কেস। আরেকটা হচ্ছে আপনি কিভাবে এটাকে ক্যাড ফাইলে আনবেন, ঠিক আছে। তাহলে কিভাবে আমরা করতে পারি, দেখেন এখানে কিন্তু আপনাকে মাপ দেয়া আছে। কেউ যদি এরকম শেপের কোন একটা ল্যান্ড এরিয়া যদি কি করেন, গেছেন এখান থেকে এখানের মাপ, তারপর এখান থেকে এই মাপ সোজা, এখান থেকে এই মাপ সোজা, এখান থেকে এই মাপ, বাউন্ডারি দেওয়াল আছে, আপনি 4টা মাপ নিয়ে চলে আসছেন, তাইলে আপনি এই 4টা ডাইমেনশন দিয়ে আপনি এই ল্যান্ড এরিয়াটা অটোক্যাডে কি করতে পারবেন না, প্রপারলি আঁকতে পারবেন না। কেন? কারণ এই যে দুটা লাইন যে গেছে, এদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে সেটা তো আপনি ওখানে মেজার করতে পারবেন না, তাই না। বা এখানের মধ্যে অ্যাঙ্গেল কত সেটাও মেজার করতে পারবেন না, এখানেও কত অ্যাঙ্গেল সেটাও মেজার করতে পারতেছে না। ফিল্ড লেভেলে যদি সার্ভে না করেন, তাহলে আপনার জন্য কি এটা একটা ক্রিটিক্যাল কন্ডিশন। তাহলে তখন কি করবেন? তখন হচ্ছে কি, এটা হয়তো আমি 4টা কোণা দেখাচ্ছি, এরকম হইতে পারে আপনার, আমি একটা সাইটে বড় প্রজেক্ট, এটা সার্ভে রিপোর্ট থেকে অ্যাকচুয়ালি কি নেওয়া, ঠিক আছে। সার্ভে রিপোর্ট থেকে এটা পাওয়া। তারপরেও ইনকেস যদি আপনি যেমন রোডটায় এদিকে সোজা এদিকে গেছে, তারপরে এই জায়গাটা তার জন্য স্ট্রেট আছে, কিন্তু এখানে খেয়াল করলে দেখেন এটা কি আছে, কিভাবে আছে, ল্যান্ড এরিয়াটা এখান থেকে এদিকে আসছে, এদিকে আসছে, এবার এদিকে একটা ব্যান্ড আছে, এদিকে ব্যান্ড আছে, এদিকে ব্যান্ড আছে, এখানে অ্যাঙ্গেলটা অন্য কথা। তাহলে এই ধরনের ল্যান্ড এরিয়া যদি আপনি পান, তখন আপনাকে কি করতে হবে, সেটা হচ্ছে আমাদের আজকের প্রথম টার্গেট, ঠিক আছে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমে, এটা তো আউটসাইডের যে ইয়াগুলো আছে সেগুলো তো মেজার করবেনই, তাহলে আপনাকে আরেকটা ইনফরমেশন করতে হবে, সেটা হচ্ছে আপনাকে যে ল্যান্ড এরিয়াটা আছে সেই ল্যান্ড এরিয়া, এটা যদি এখানে একটা ব্যান্ড আছে ছোট, সেটাকে আমি ইগনোর করছি আর কি, ধরে নিচ্ছি এটা স্ট্রেটই আছে, ঠিক আছে। আপাতত এটাতে ইগনোর করছি আর কি, ছোট যেহেতু সামান্য 1-2 ইঞ্চির ব্যাপার। তো এখানে এই 4টা মান নেওয়ার সাথে সাথে আপনাকে এইগুলার এই কর্নার থেকে এই কোণার মাপটাও কি করতে হবে, প্র্যাকটিক্যাল ফিল্ডে নিতে হবে, এবং এই কোণা থেকে এই কোণার মাপটাও আপনাকে কি করতে হবে, প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে মেজার করে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? তখন আমরা কি করতে পারবো, এটাকে ড্র করতে পারবো। আর এটা তো গেল একটা কেস, কিন্তু এক্ষেত্রে কি করব, তাই না। এটা তো আর আমি কি ওই যে রেক্টেঙ্গেলের মতো বা হচ্ছে না, তাই না। তাহলে এটার এই ধরনের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে এরিয়াগুলো যদি সার্ভে না করে থাকে, আপনাকে এই এরিয়াগুলোকে আইদার এরকম চতুর্ভুজে কনভার্ট করে নিতে হবে। ধরে নিবেন এখানে একটা পয়েন্ট দিয়ে আপনি এটাকে ভাগ করে নিলাম আমরা, তাহলে এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ হয়ে গেছে, তাই না। তাহলে আমরা আপাতত এটাকে অ্যাঙ্গেল না ধরে এটাকে সোজা ধরলাম আর কি। তাহলে 2টা চতুর্ভুজে আমাকে ভাগ করে নিলাম। তাহলে তখন কি করবো, 2টা চতুর্ভুজে ভাগ করে নেওয়ার পরে এই যে চতুর্ভুজ যেগুলো আসছে, সে চতুর্ভুজ গুলা 4টা বাহুর মান তো নিবেনই, সাথে সাথে এই কোণা থেকে এই কোণার মাপও নিবেন, এই কোণা থেকে এই কোণার মাপও নিতে হবে, ঠিক আছে। ঠিক সেম এই 4টার মাপও আপনাকে নিতে হবে, ঠিক আছে। চতুর্ভুজের 4টা বাহুর মাপ নিব, এবং এগুলা যে কোণাগুলি আছে, কর্ণ যেটাকে বলি আমরা, তাই না,
কর্ণগুলো মাপও কি নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার কয়টা ভাগ করছি, দুইটা ভাগ করছি। এখন এরকমও শেপ থাকতে পারে যে আপনার এই যে এটা এভাবে আছে, এভাবে আছে, হয়তো আমার এভাবে গেল, এখানে একটা হয়তো আমি চতুর্ভুজ করতে পারতেছি, কিন্তু এখানে গিয়ে এটাকে এভাবে একটা কানেকশন আছে, ঠিক আছে। সাপোজ এখানে আমি চতুর্ভুজ করে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল, ত্রিভুজ। তার মানে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে আয়দার আপনি এরিয়াটাকে ত্রিভুজে ভাগ করবেন অথবা চতুর্ভুজে ভাগ করে নেবেন, ঠিক আছে। যে কোনো একটাতে করলে হইলো, কেন, কারণ এই যে যখন আমি ত্রিভুজে ভাগ করতেছি তাহলে এটা তো চতুর্ভুজ আছে, চতুর্ভুজের ব্যাপারটা আমি বললাম চারটা বাহুর মান নিব এবং কোনাকুনি মান নেব। আর ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে, ত্রিভুজের এই বাহুর মান, এই বাহুর মান আর এই বাহুর মান, তিনটা বাহুর মান নিলে আমরা এই এলাকাটা কি করতে পারবো, ড্র করতে পারবো, ঠিক আছে। সার্কুলার পাথ আপনি একদম এখান থেকে তখন সার্ভে করতে হবে, যদি একদম বেশি ইরেগুলার শেপ হয় তাহলে আপনাকে এটা ইয়া করতে হবে। আর আপনি যদি বলেন যে যেমন এখানে সামান্য একটা সার্কুলার একটা ইয়া দেখা যাচ্ছে, তাই না, তখন আপনাকে কি করতে হবে, আপনি এই যে এলাকাটা কতটুকু এলাকা আছে এই দুটা এরিয়া মেপে নিয়ে আসবেন একদম। আপনি এই জিনিসগুলো হচ্ছে কি যে বললাম এটা একটা বড় প্রজেক্ট, ইপিকের একটা প্রজেক্ট বা ওরা কিন্তু এটা সার্ভে রিপোর্ট থেকে আমরা এটা নিই। নর্মালি যারা কি করে শহরে হোক গ্রামে হোক যারা বিল্ডিং এর কাজ করবে তাদের থেকে আগে সার্ভে, তার অ্যাকচুয়াল এলাকা যতটুকু আছে এতটুকু তার কি করতে হয়, মেজার করে নিতে হয়। যারা গ্রামে করে আমিনরা, তাই না, আমিনশিপ, ওরাও কিন্তু একটা ড্রয়িং করে, দেখছেন না, এটা হয়তো অনেক সময় অ্যাকুরেট হয় না। তো যারা সার্ভেয়ার কি করে, টোটাল স্টেশন বসায় প্রত্যেকটা কোণার মাপগুলা এবং অনেকগুলা পয়েন্ট গুলা নেয়, ঠিক আছে। আমি সার্ভে রিপোর্ট নিয়ে পরে কথা বলবো, আমার কাছে আছে, আমি আপনাদের ক্যাট ফাইল দিব, ঠিক আছে। তাহলে এই ধরনের শেপ, ইরেগুলার শেপ আঁকতে হলে আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে আজকের প্রথম। তাহলে বুঝতে পারছেন তো কি করবেন, যদি এরকম ইরেগুলার শেপে থাকে তাহলে আপনাকে এমন ভাবে করতে হবে জায়গাটাকে কি করে নেবেন আগে, চতুর্ভুজ এবং অথবা ত্রিভুজ। এটা ত্রিভুজ হইতে পারে এলাকাটা, চতুর্ভুজায়ও কি করে নিতে পারেন, ভাগ করে নিতে পারেন, ঠিক আছে। তো যেমন আমি ওখানে দেখাচ্ছি, আমি যেমন এটাকে চাইলে, যেমন এটা এই লাইনটা সোজা এখানে আসছে, তাহলে এই বরাবর আমি একটা লাইন টেনে, মানে কাল্পনিক একটা লাইন টেনে ধরলাম যে এটা এখানে আসছে, তাই না, একটা ভাগ হয়ে গেছে, এভাবে হইতে পারে। আবার এখানে যদি বলেন যে আমার এটাকে আমি এইভাবে ভাগ করে নিতে পারি এই কোনায়, তাহলে এখানে একটা ত্রিভুজ, এটাও একটা কি ত্রিভুজ, তাই না। তো আমরা অ্যাকচুয়ালি চতুর্ভুজ, এই এলাকাটা এখানে ছিল না, কিছু অপর ধরে নেবে এখানে, তাহলে এটা নাই, তাহলে এটা একটা ত্রিভুজ হইতো, তাই না। তাহলে আমি তখন এটাকে এই মানটা নিতাম, এই তিনটা বাহুর মান নিলে হয়, ত্রিভুজের ক্ষেত্রে তিন বাহুর মান নিতে হবে। আর চতুর্ভুজ যদি হয় তাহলে কি করতে হবে, চারটা বাহুর মান প্লাস কর্ণগুলার মানও নিতে হবে, ক্লিয়ার। তখন আপনি অ্যাকুরেটলি এলাকাগুলা আঁকতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা এটা কিভাবে আঁকবো, ওই যে বললাম আমি, আপনি যেভাবে পান না কেন, আমরা কাজ করার সুবিধার্থে আমরা কি করি, যে কোনো একটা লাইনকে এরকম আমাদের রেফারেন্স হিসেবে স্ট্রেট ধরে নিব। প্র্যাকটিক্যাল ফিল্ডে হয়তো সে কি আছে, হয়তো সে এভাবে বাঁকা আছে হয়তো, তাই না, কিন্তু তাদের মধ্যে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি সেম থাকতে হবে, এটা হচ্ছে টার্গেট। তাহলে আমরা কাজ করার সুবিধার্থে কি করি, যে কোনো একটা ফেসকে কি করে ধরে নিব, মানে আমাদের রেফারেন্স সাপেক্ষে স্ট্রেট ধরে নিব। এটা আমি আরো পরে আপনাদের বলছি কি দেখাবো, এই যে এখানে একটা নট সিম্বলের ব্যাপার আছে, ঠিক আছে। এবং সার্ভে রিপোর্ট থেকে যখন পাবো তখন কি করব সেটাও আমি দেখাবো, আপাতত কিভাবে ড্র করবো সেটা দেখছি, ঠিক আছে। তাহলে এই কেসে আপনাকে করতে হবে কি, এই সব কেসে আমরা প্রথমে একটা ইনফরমেশন আমি পাইলাম যে আমার এইটা যেটাকে আমি রেফারেন্স হিসেবে ধরছি, যেটাকে স্ট্রেট রাখবো বলছি, সেটা বাহুর মান কত, 94 ফিট 7 ইঞ্চ। তাহলে আমরা যেটাকে, যে লাইনটাকে স্ট্রেট ধরে নিচ্ছি, সোজা প্রথমে আঁকবো, সেই লাইনটার সেই মাপটা আমরা পাই গেলাম যে 94 ফিট 7 ইঞ্চ। তাহলে প্রথমে কি করবেন, ওই লাইনটা আঁকবেন, লাইন কমান নিব, অবশ্যই বাউন্ডারি, এখানে বাউন্ডারি ওয়াল হলে বাউন্ডারির জন্য একটা লেয়ার ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। আমার তো ওয়াল আছে, বাউন্ডারি ওয়াল নাই, তো আমি ওয়াল 2 তে আঁকতেছি। জাস্ট এটা বোঝাচ্ছি যে লেয়ার মেনটেন করে কাজ করবেন না, আপাতত আপনি এখানে যা কোনো লেয়ার রাখতে পারেন, সমস্যা নেই, কিন্তু প্রফেশনাল যখন কাজ করবেন তখন কি করবেন, লেয়ার মেনটেন করে করে কাজ করবেন। তাহলে এটা যেহেতু বাউন্ডারি লাইন, তাহলে বাউন্ডারি লাইনের জন্য একটা লেয়ার ক্রিয়েট করবেন। তো আমি ওয়াল 2 যেহেতু আছে আমার কাছে, ওয়াল 2 তেই আঁকতেছি আর কি, ওকে। তাহলে লাইন নিয়ে কি করলাম, কত ফিট ছিল এটা, 94 ফিট 7 ইঞ্চ, ঠিক আছে। এটা আমাদের স্ট্রেট, মানে রেফারেন্স যেটা আমি বলছি, যে লাইনটাকে আমি স্ট্রেট করব সেটাকে স্ট্রেট, এটা এদিকেরটা আমি স্ট্রেট রাখতে পারতাম চাইলে। তাহলে আমি যদি রেফারেন্স করতাম যে আমি এই পাশটাকে স্ট্রেট রাখবো, সোজা রাখবো, তাহলে এটা যদি সোজা থাকতো তাহলে ওইটা আমার ওইদিকে ঘুরে যেতে হতো, তাই না। যে কোনো একটাকে স্ট্রেট রাখবো আমরা, যদি আপনার রেফারেন্সে কোনো কি না পান, অ্যাঙ্গেল না পান আর কি। তাহলে 94 ফিট 7 এন্টার করলাম, ওকে, একটা লাইন আঁকলাম, এটা হচ্ছে আমার এই লাইনটা, ঠিক আছে, যে 94 ফিট 7 ইঞ্চ এই লাইন। এখন এর পরে
আমার এখানে আমি কি করব, এই লাইনটা আঁকতে চাচ্ছি 56 ফিট 8 ইঞ্চ। এখন এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে সেটা আমার জানা নাই, কিন্তু কি জানা আছে, এখান থেকে দেখেন আমি দুইটা ইনফরমেশন আমি নিয়ে রাখছি। আমি তো লাইন আঁকছি কোনটা, এটা, তাই না? তাহলে এটার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত সেটা জানি। আরেকটা জানি কি, এখান থেকে এটা কোনাকুনি যে দূরত্ব সেটা আমরা ফিল্ড থেকে নিয়ে আসছি, এখানে আছে, তাই না? তাহলে এই দুইটা ইনফরমেশন আমার কাছে আছে, এই দুইটা ইনফরমেশনকে আমি কাজে লাগাবো। তাহলে প্রথম ইনফরমেশন হচ্ছে এখানের দূরত্বটা কত, 56 ফিট 8 ইঞ্চ। এখন এখানে কি করবেন, এখানে আমরা লাইন আঁকবো না, আমরা এখানে সার্কেল ড্র করব। কি ড্র করব, সার্কেল ড্র করবেন। সার্কেল কমান্ডে ঢুকবো, এইটা যে পয়েন্টটার সাপেক্ষে আমি দূরত্বটা জানি সেই পয়েন্ট আমার সেন্টার পয়েন্ট হবে সার্কেলে। ক্লিয়ার? একটু বুঝেন, খুব সিম্পল জিনিস। তাহলে আমি কি করছি, এই যে লাইনটা আছে এই পয়েন্ট থেকে এই যে পয়েন্টের সাপেক্ষে দূরত্বটা আমার জানা আছে, তাহলে এটা জানা আছে এই পয়েন্ট থেকে, তাহলে এই পয়েন্ট থেকে এটা দূরত্ব কত, 56 ফিট 8 ইঞ্চ। তাহলে ওই পয়েন্টটাকে সার্কেল কমান্ডে ঢোকার পর কি চাই, সেন্টার পয়েন্ট চাই, তাই না? ওই সেন্টার পয়েন্ট হবে যে পয়েন্টের রেফারেন্স আমার মানটা জানা আছে ওইটা। তাহলে ওই পয়েন্ট আমি ক্লিক করলাম, ক্লিক করার পর সে নরমালি একটা সার্কেল আঁকতে চাইবে। এখন এখানে কি ইনফরমেশন দিব, ওই যে লেন্থটা যেটা আছে ওই লেন্থটা আমরা রেডিয়াস হিসেবে দিব। ঠিক আছে? তাহলে কত লেন্থটা কত, 56 ফিট 8 ইঞ্চ। তাহলে আমার রেডিয়াস হবে 56 ফিট 8, এন্টার। একটা সার্কেল আমি ড্র করলাম। ঠিক আছে? এরপরের কাজ কি, আমি যে পয়েন্টটা পেতে চাচ্ছি এই পয়েন্টের জন্য আরেকটা রেফারেন্স আছে আমার, কোনটা, এই যে ওই লাইন থেকে যে লাইনটা আমরা আঁকছি ওই লাইনের এই পয়েন্ট থেকে কোনাকুনি দূরত্ব আমার জানা আছে কতটা, 113 ফিট 8.5, 8.5 আর কি, তাই না? এটা কিন্তু মানে একদম 100% একুরেট নাও হইতে পারে, আমরা এটা নিয়ে ডাইমেনশন ক্লাস যে আজকে নিব সেটা বুঝতে হবে। তাহলে 113 ফিট 8.5 ইঞ্চি। তাহলে এখানেও সেম কাজ করব, সার্কেল কমান্ড নিব। তাহলে যে পয়েন্টের সাপেক্ষে আমার ইনফরমেশনটা জানা আছে ওই পয়েন্টটা হবে আমার সেন্টার পয়েন্ট। এখানে ক্লিক করলাম, এরপরে রেডিয়াস দিব কোনটা, ওই যে ওখানে যে ভ্যালুটা আমার জানা আছে 113 ফিট 8.5 ইঞ্চি। তাহলে 113 ফিট 8.5, এন্টার। ওকে, তাহলে দুইটা ইনফরমেশন জানা আছে, দুইটা আমরা সার্কেল ড্র করলাম। ঠিক আছে? এখন তাহলে কি হলো, এই যে সার্কেল যেটা যে দুইটা সার্কেল যে পয়েন্ট ইন্টারসেক্ট করছে ওই ইন্টারসেকশন পয়েন্টটা হচ্ছে আমার ওই পয়েন্টটা। ঠিক আছে? তাহলে ইন্টারসেক্ট কয় জায়গায় করছে, এই জায়গায় করছে, এই জায়গায় করছে, তাই না? এখন আপনি যদি এই দিক থেকে এদিকে যান তাও হবে, কেন, এটা ওই উল্টা দিকে হবে আর কি, তাই না? তো আমার ল্যান্ডের আমরা তো এটার রেফারেন্স থেকে এদিকে আসার কথা, তাহলে আমার এদিক থেকে এদিকে আসবো। ঠিক আছে? খেয়াল, 113 ফিট 8.5 ইঞ্চি, 8.5, 8.5। ঠিক আছে? তাহলে কি করে দিব এখন, এখান থেকে এই পয়েন্ট থেকে এই যে আমি অর্থমোড অফ করে দিলাম, এই যে ইন্টারসেক্ট, এখানে ইন্টারসেকশন অন থাকতে হবে, যেখানে এটা হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন অবশ্যই অবজেক্ট স্ন্যাপের এখানে ইন্টারসেকশনটা অন থাকতে হবে। ঠিক আছে? তাহলে দুইটা পয়েন্ট যেখানে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটা পাবেন। আমরা যদি এগুলো সবগুলো তো অন করাই আছে, তাহলে এই পয়েন্টে এসে জাস্ট ক্লিক করবেন, এরপর স্কেপ দিলাম, দেন আমি এই লাইনটা পেয়ে গেছি। ওকে, তাহলে এখান থেকে এখন এই দুইটা লাইন আমরা সার্কেল আমরা ডিলিট করে দিব। ঠিক আছে? যে লাইনটা আঁকা শেষ, এই লাইনটার কাজ শেষ, এটা ড্র করে দিব। এরপরের কাজটা সেম প্রসেসে ফলো করব। এরপরে আমার কি লাগবে, আমরা এই লাইনটাও আঁকতে পারি, এই লাইনটাও আঁকতে পারি, তাই না? কারণ আমার দুইটা রেফারেন্স আছে। আমি যদি এই লাইনটা আঁকতে চাই, আমি চাচ্ছি এই লাইনটা আঁকতে, হ্যাঁ, এখান থেকে এই লাইনটা, তাই না? এখানে এটাকে আমি ইগনোর করতে চাই, এটাকে ধরে নিলাম এটা স্ট্রেট আছে। তাহলে এটা হচ্ছে 104 ফিট 1/2 ইঞ্চ। আরেকটা ইনফরমেশন জানি কি, এই পয়েন্ট থেকে কোনাকুনি মানটা আবার জানা আছে, তাই না? তাহলে ওই যে বললাম, একটা হচ্ছে এই পয়েন্টের সাপেক্ষে, আরেকটা হচ্ছে এই পয়েন্টের সাপেক্ষে। এই দুইটা পয়েন্টের সাপেক্ষে আবার দুইটা সার্কেল ড্র করবেন, এই ভ্যালু আর এই ভ্যালুটা দিয়ে। ক্লিয়ার? আবার আমি দেখাই, তাহলে সার্কেল কমান্ডে ঢুকলাম, একটা রেফারেন্স হচ্ছে আমার এই পয়েন্টটা। ঠিক আছে? এটাতে সেন্টার পয়েন্ট হিসেবে ক্লিক করব, রেডিয়াস দিব। তাহলে ওই পয়েন্টের সাপেক্ষে রেডিয়াস কত, এই যে এটা 104 ফিট 1/2 ইঞ্চ, 104 ফিট 0.5, এন্টার। ওকে, আরেকটা রেফারেন্স এখানে আমার দুইটা রেফারেন্স আছে, কিন্তু একটা জানি এই পয়েন্ট থেকে, তাই না? এখানে আমার দুইটা, যে কোনো দুইটা সার্কেল ড্র করলে হবে, তিনটা করার দরকার নাই, যে কোনো দুইটা। এখন আমার ইনফরমেশন কিন্তু এই পয়েন্টের জন্য তিনটা আছে, একটা আছে এটা, আরেকটা আছে এই পয়েন্ট থেকেও দূরত্ব জানি, আরেকটা হচ্ছে এই পয়েন্ট থেকেও দূরত্ব জানি, তাই না? এখন যে কোনো দুইটা পয়েন্টের সাপেক্ষে আমি সার্কেলটা ড্র করলে
হবে, ঠিক আছে। আচ্ছা আমি প্রথমে এটা ড্র করি, 113 ফিট 10 ইঞ্চি, তাহলে সার্কেল নিলাম এই পয়েন্টের সাপেক্ষে, তাহলে ওই পয়েন্ট হবে সেন্টার পয়েন্ট, রেডিয়াস হবে 113 ফিট 10 এন্টার। ওকে, তাহলে এখানে আমি এই যে ইন্টারসেক্ট পয়েন্টটা পাইলাম, ঠিক আছে, ইন্টারসেক্ট পয়েন্ট পাইলাম। এখানে একটা জিনিস খেয়াল করেন একটু, আমার কিন্তু ইনফরমেশন আরেকটা জানা আছে, 3টা পয়েন্ট। তো এখানে যদি আমি ওই পয়েন্টটাও যদি সার্কেলটা আঁকি, অ্যাকচুয়ালি এই পয়েন্ট বরাবর সে ইন্টারসেক্ট করার কথা, আমরা সেটা আঁকি দেখি। এটা কত? 54 ফিট 9.5 ইঞ্চি, ঠিক আছে। তাহলে আমি যদি সার্কেল নিয়ে এই পয়েন্টটা জানা হচ্ছে এই পয়েন্টের সাপেক্ষে, আমি 2টা হইলে হবে, কিন্তু তারপর আমি দেখাচ্ছি 3টা হইলে অ্যাকচুয়ালি তারা কি করে, 54 ফিট 9.5, তাই না, 54 ফিট 9.5 এন্টার করলাম, স্কেপ মানে এই যে এটাই দিলাম, 3টাই আমি জাস্ট দেখাচ্ছি 54 ফিট এটা। হ্যাঁ, এখন এই যে 3টা একই পয়েন্টে ইন্টারসেক্ট করার কথা, কিন্তু আমি একটু জুম যদি করি দেখবেন তারা অ্যাকচুয়ালি 100% অ্যাকুরেটলি একই পয়েন্ট ইন্টারসেক্ট করে নাই, তাই না, অ্যাকুরেটলি মানে এটা নরমালি যদি ভ্যালু সবসময় যদি পারফেক্টলি থাকতো তাহলে কি 100% অ্যাকুরেটলি ইন্টারসেক্ট করতো। ইন্টারসেক্ট করা মানে কি, এটা এই যে লাইনটা এখানে ইন্টারসেক্ট না করে এটা এসে সার্কেলটা এদিক দিয়ে যেত, তাহলে 3টা পয়েন্ট কি কোথায় যেত, একটা পয়েন্টে 3টা সার্কেল ইন্টারসেক্ট করার কথা। তো এখানে কেন একটু ডিফারেন্স আসছে একটু বুঝেন, আমি জাস্ট বুঝাচ্ছি। এটা এখানে একটা পয়েন্ট আসছে, এখানে একটা আসছে, তাহলে ইন্টারসেক্ট করছে তারা ভিন্ন ভিন্ন লোকেশনে। কেন ভিন্ন ভিন্ন লোকেশনে করছে, সেটা হচ্ছে আমরা এখানে যে ভ্যালুগুলা দিছি এই ভ্যালুগুলা 100% অ্যাকুরেট ভ্যালু দিই নাই। 100% অ্যাকুরেট ভ্যালু মানে কি, এখানে যে আসছে 113 ফিট 10 ইঞ্চি, এখন ফিল্ডে হয়তো 113 ফিট 10 ইঞ্চি নাই, সামথিং 10 ইঞ্চি 10 পয়েন্ট সামথিং থাকতে পারে, তাই না, এভাবে কি মিলে মিলে থাকে ভ্যালু, 10 ইঞ্চি 10 পয়েন্ট সামথিং থাকতে পারে, 0.5 0.3 এরকম থাকতে পারে। আবার এখানে আমি লিখছি 9.5, ফিল্ডে কি একেবারে একদম 9.5 ছিল, 9.5 ছিল না অ্যাকুরেট, হয়তো কি 9.21 ছিল অথবা 9.75 থাকতে পারে। ওই ভ্যারিয়েশনের কারণে এখানে কি ভ্যারিয়েশনটা আসছে। তো আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যে ভ্যালু নিব কোন, আমরা তো এইরকম নিব না 0.52 53 এরকম নিব না, এই জন্য আমি এখন ডাইমেনশন ক্লাসে যাব, তখন বুঝতে হবে। তাহলে এই যে এই জিনিসটা যেহেতু একদম 100% অ্যাকুরেট ভ্যালু দিচ্ছি না, তার কারণে এই 3টা পয়েন্ট কি করে নাই, একই পয়েন্ট ইন্টারসেক্ট করে নাই, ঠিক আছে। যদি আপনি অ্যাকুরেট ভ্যালু দিতেন তাহলে একই পয়েন্টে কি করতো, ইন্টারসেক্ট করতো, ক্লিয়ার। তো এই জন্য আমরা বলছি কি, যদি এরকম অ্যাকুরেট ভ্যালু না পান তাহলে আপনি কয়টা সার্কেল ড্র করবেন, অনলি টু। এটা এই ডিফারেন্সটা খুব অল্প, মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ডিফারেন্সটা কি খুবই সামান্য, খুবই একদম। আমি যদি এখানে ইন্টারসেক্ট করতো আর এখানে ইন্টারসেক্ট করতো, তাদের মধ্যে ডিফারেন্সটা দেখেন 0.4 সামথিং এরকম, তাই না, 0.4 ইঞ্চি, তাহলে এটা খুব সামান্য, একটা এত বড় ল্যান্ডের মধ্যে এটা খুব একটা ইগনোরেবল একটা জিনিস। কিন্তু আপনি যদি সার্ভে যারা করে তারা অ্যাকুরেট দিবে, তাই না, সার্ভে যারা করে দিবে তারা একদম পয়েন্টে পয়েন্টে কি করবে, তাও কিন্তু একদম 100% অ্যাকুরেট হয় না। কেন, যারা সার্ভে করে তারা হয়তো একটা পয়েন্ট এখানে নিবে, এর পরের পয়েন্টটা তো 10 ফিট পরে নিবে, ঠিক আছে। তাহলে 10 ফিটের মধ্যে কি থাকতে পারে, কোনা থাকতে পারে, তাই না, তারা কিন্তু এটা ওই 10 ফিটটাকে সোজা দেখাবে। তো এটা আমি সার্ভে কথাবার্তা পরে বলবো, কিন্তু অ্যাকুরেসির পরিমাণটা কি একটু কম থাকবে। যে এখানে এই জন্য আমি বলছি কয়টা সার্কেল ড্র করবেন, তাহলে যে কোনো 2টা ড্র করবেন, ঠিক আছে, কারণ এটা খুব অল্প এদিক ওদিক হবে। তো আমাদের ভ্যালুটা হাফের মধ্যে হবে না 0.25 এর মধ্যে হবে, সেটা নিয়ে আমি এখন ক্লাসে যাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে লাইন নেকে এই পয়েন্ট থেকে এখানে যেটা ইন্টারসেক্ট করছে এখানে একটা টেনে দিলাম, এখানে একটা টেনে দিলাম, ঠিক আছে, তারপরে এই দুটাকে ডিলিট করে দিলাম, তাহলে এটা আমার কি, আমি আমার ল্যান্ড এরিয়াটা পেয়ে যাবো, বুঝতে পারছি। আর যদি এখানে আরো একটু থাকতো, সাপোজ এখানে আমি বললাম যে না এখানে আমার আরো একটা অপশন আছে, আরো বাড়তি আছে, তখন ওই যে একই সেম প্রসেস ফলো করবেন। বাড়তি বলতে সাপোজ এখান থেকে আরো এদিকে 30 ফিট আছে, এদিক থেকে এদিকে একটা ভ্যালু আছে, এই ভ্যালু গুলো তো আমার জানা নাই, সেজন্য আমি বলতেছি না। তাহলে তখন কি করবেন, এটা জাস্ট একটা ভ্যালু বলতে চাই, 30 ফিট আছে আর এই কোনাকুনি সাপোজ ধরলাম আমি কোনাকুনি কত থাকতে পারে, এই যে 2টা ভ্যালু, একটা ভ্যালু ধরে নিলাম, আমার 2টা ভ্যালু কিন্তু জানা আছে, এই পয়েন্টের সাপেক্ষে এটা জানা আছে, এটা তো আমরা অলরেডি ড্র করে ফেলছি, এই পয়েন্ট থেকে এটা জানা থাকবে, আরেকটা হচ্ছে এই পয়েন্ট থেকে এটা জানা থাকবে, তাই না। তখন আপনি কি করবেন, এই পয়েন্ট থেকে ওই ভ্যালু দিয়ে একটা সার্কেল ড্র করবেন, এই পয়েন্টের সাপেক্ষে ভ্যালু দিয়ে একটা সার্কেল ড্র করবেন, তাহলে ওই পয়েন্ট যেটা ইন্টারসেক্ট করবে সেখানে কানেক্ট করে দিবে, ঠিক আছে, সেম প্রসেস। তাহলে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আপনার শুধুমাত্র ত্রিভুজের বাহুগুলো নিলে হয়, চতুর্ভুজের ক্ষেত্রে চতুর্ভুজের 4টা বাহুর মান নিবেন, সাথে সাথে 2টা কর্নার নিয়ে নিবেন, একটা কর্নার নিলেও হয়, তারপর আপনি নিবেন কি 2টা কর্নার, তাহলে মোর অ্যাকুরেট হবে আর কি, ঠিক আছে, একদম আপনার একটু মানে 100%।
ভিডিও দেখলে বুঝে আমি একটু দেখাই। এটা হচ্ছে যে আমরা যদি ইরেগুলার শেপ হয় তখন কি আমরা কিভাবে একটা এই ইরেগুলার শেপটা কিভাবে ড্র করব সেটা দেখাইছি, ঠিক আছে। তো এখানে আমরা যেমন এই যখন একটা সাইডে থাকবো তখন যে কোনো একটা সাইডের যে কোনো একটা পাশকে আমি একদম স্ট্রেট ধরে নিছি, ঠিক আছে। তো যে বললাম ইরেগুলার শেপের ক্ষেত্রে যখন আপনার এরকম ইরেগুলার শেপ থাকবে ল্যান্ড এরিয়া, আপনি যখন সার্ভেয়ার ছাড়া এটাকে মাপতে যাবেন, মেজার করবেন, তখন কি করবেন, এই ল্যান্ডটাকে আপনি এমন ভাবে ভাগ করবেন যাতে আপনার এই ক্ষেত্রগুলোকে আইদার চতুর্ভুজ অথবা ত্রিভুজে ভাগ করে নেবেন, ঠিক আছে। যেমন এটাকে আমি চতুর্ভুজ, দুইটা চতুর্ভুজে ভাগ করে নিতে পারতেছি, ঠিক আছে। তাহলে কি করবেন, চতুর্ভুজ দুইটা চতুর্ভুজে ভাগ করে না নিলে এইটা আটকে হইলে আপনাকে কি করতে হবে, চতুর্ভুজ গুলা চারটা বাহুর মানও নিতে হবে, সাথে সাথে এই কোণা থেকে কর্ণর মানগুলা নিতে হবে ফিল্ডে গেলে, ঠিক আছে। তাহলে এটাও মাপ নিব, এটাও মাপ নিব, এই কোণাটার মাপ নিব। তাহলে আপনি ল্যান্ড এরিয়াটা কোথায় করতে পারবেন, ক্যারে আঁকতে পারবেন যদি সার্ভে করা ছাড়া করতে চান, ঠিক আছে। সেটা আমি এখানে দেখাইছি, যেরকম একটা ল্যান্ড এরিয়া আমি এখান থেকে পাইছি। তাহলে এই যে যেটা ল্যান্ড এরিয়া দেখেন এখানে যে কোনো একটা পাশকে স্ট্রেট করে ধরে নিচ্ছে, তাই না। যে প্র্যাকটিক্যাল ফিল্ডে হয়তো সে একদম কি হয়তো এইভাবে নাই, প্র্যাকটিক্যাল ফিল্ডে যে রোড গেছে না এখানে, যে রোড একটা গেছে দেখছেন, রোডের সামঞ্জস্য করে কি এটা করতে হয়। তাহলে রোডের যে কোনো একটা রোডকে আমি স্ট্রেট ধরে নিব, তারপর আমরা বাকি এলাকাগুলো আঁকবো। তাহলে এখানে এটাও যদি আঁকতে চাই আমি একটু দেখাই, এখানে যদি আমার ইনফরমেশন সবগুলা নাই, কেন আমি বলছি এটাকে যখন আঁকতে হবে তখন আমার কোনাকুনি মাপগুলো লাগবে, তাই না। যেমন এই যে এটা এখানে যখন ভাগ করে নিব আমরা, এখান থেকে এখানে একটা কাল্পনিক একটা লাইন টেনে নিব, ধরে নিব। তাহলে তখন এখানে মাপ নিব কোনটা, এই যে এখানে আমি এই মিড করছে ওখান থেকে ওই বাহুর মানটা নিব, ঠিক আছে। এখানে 66 নিব না, সামথিং কম আসবে, এখান থেকে আবার ওইটা নিব, এভাবে করে। তো এরকম একটা এরিয়া আমি এখানে দেখাইছি। তাহলে এটা আঁকার জন্য প্রথম যে এটাকে রেফারেন্স হিসেবে ধরে নিলে ওই লাইনটাকে স্ট্রেট আঁকতে হবে, ঠিক আছে। এটা হইতে পারতো অথবা এটাও হইতে পারতো। সাপোজ আপনি যদি বলেন যে আমার রোডটা এভাবে আছে, ঠিক আছে, এভাবে রোডটা গেছে আর কি, এই পাশটাকে আমি স্ট্রেট করে রাখতে চাই, তাহলে আপনাকে এই লাইনটাকে প্রথমে কি করতে হবে, স্ট্রেট আঁকতে হবে। সেটা কত, 56 ফিট 8 ইঞ্চ। আমি এখন উল্টাটা দেখাচ্ছি আর কি, আগে করছিলাম উপরেরটাকে রেফারেন্স হিসেবে স্ট্রেট ধরে নিচ্ছি। এখন যদি আমি বলি যে না, এটা এই লাইনটাকে আমি এভাবে কোনাকুনি না রেখে আমি এটার সাপেক্ষে স্ট্রেট রাখতে চাই আমার প্রজেক্টকে, ঠিক আছে, যেহেতু আমার রাস্তাটা এভাবে সোজা গেছে এটার সাথে, তাহলে আমি ওটাকে রাখলে আলটিমেটলি এটা বাঁকার দিকে চলে আসবে, তাই না। সেটা করার জন্য কি করব, লাইন কমান্ড নিব, ওই লাইনটা এঁকে নিব স্ট্রেট, যেহেতু প্রথম লাইনটা স্ট্রেট আঁকবো, তাহলে স্ট্রেট কত, 56 ফিট 8 ইঞ্চ। তাহলে এই যে স্ট্রেট 56 ফিট 8, এন্টার করলাম, এসকেপ দিলাম, ঠিক আছে। বুঝতে পারছেন, দেখলে পারবেন, পারার দরকার নাকি, দেখলে পারবেন। এই যে একটা যেটা রেফারেন্স সেটাকে স্ট্রেট এঁকে নিলাম। এরপর কি হবে, যেটা রেফারেন্সের সাপেক্ষে আমি এখন বাকি লাইনগুলো আমাকে আঁকতে হবে। সাপোজ আমি এখানে বাকি লাইনের মধ্যে এই লাইনটা আঁকতে চাচ্ছি, এই লাইনটা, ঠিক আছে। তাহলে এই লাইন আঁকার জন্য আমার ইনফরমেশন কি আছে, এটা তো আমি অলরেডি জানি। এখান থেকে এই দূরত্বটা আমার জানা আছে না, হ্যাঁ। আর একটা হচ্ছে ওই যে লাইন যেটা আঁকছি ওই লাইনের সাপেক্ষে কোনাকুনি মানটা আমার জানা আছে। তাহলে এই দুইটা ইনফরমেশনকে আমি কাজে লাগাবো, ঠিক আছে। কাজে লাগাবো কিভাবে, সার্কেল ড্র করব। সার্কেল ড্র করার সময় সার্কেল কমান্ডে ঢুকবো। তাহলে যে পয়েন্টের সাপেক্ষে আমার মানগুলো জানা আছে, ওই পয়েন্টটা, দুইটা পয়েন্ট, একটা হচ্ছে এই পয়েন্ট আর একটা হচ্ছে এই পয়েন্ট, তাই না। তাহলে এই পয়েন্টকে আমি সেন্টার পয়েন্ট দিলাম, ঠিক আছে, সার্কেলের সেন্টার পয়েন্ট। এরপরে যে পয়েন্টের সাপেক্ষে আমি সার্কেলের সেন্টার পয়েন্ট দিচ্ছি ওই সাপেক্ষে যে মানটা জানা আছে, এই পয়েন্টের সাপেক্ষে মান কত, 7, তাই না। তাহলে এই যে 94 ফিট 7 লিখে এন্টার করে একটা সার্কেল, এটা হচ্ছে রেডিয়াস, ওই রেডিয়াসের একটা সার্কেল ড্র করব। আবার সার্কেল কমান্ডে ঢুকবো। এখন হবে, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, এটার সাপেক্ষে আমার ওই বিন্দু দূরত্ব, এই বিন্দু দূরত্ব কত, 103 8.5, তাহলে 113 ফিট 8.5 এন্টার করলাম, ঠিক আছে। দেন এই দুইটা পয়েন্ট একটা জায়গায় ইন্টারসেক্ট করছে, ঠিক আছে, এটাই হচ্ছে আমার ওই পয়েন্টটা। তাহলে এখানে কি করব, লাইন নিব, এই পয়েন্টের সাপেক্ষে সোজা ওই, এখানে আর স্ট্রেট আসবে না, তাই না, কারণ এটাকে আমি যেটা স্ট্রেট করছি ওটা বাঁকা হবে, এটা আমার এখানে আসবে, তাহলে যেখানে ইন্টারসেক্ট করছে দুইটা সার্কেল ওখানে লাইনটা এঁকে দিবে, ঠিক আছে। এরপরে ডিলিট করলাম, ওকে। এরপর আমার কি, ওই যে আর দুইটা লাইন মার্ক আছে, সেম প্রসেস ফলো করবেন। এখন আমার ইনফরমেশন জানা আছে, দেখেন আমি চাচ্ছি এই লাইনটা আঁকতে। তাহলে এখানে থেকে কি ইনফরমেশন জানা আছে আমার, একটা আছে দূরত্ব এখান থেকে 104.5, আরেকটা দূরত্ব জানা আছে এখান থেকে অথবা এখান থেকে। দেখছেন কয়টা ইনফরমেশন, এখন 3টা ইনফরমেশন আছে, যে কোনো দুইটা দিয়ে আমি সার্কেল ড্র করবো। তাহলে আমি 54 দিয়ে আঁকি, 104.5 আর একটা 54 9.5। তাহলে সেম সার্কেল
একটা হচ্ছে এটা 104 ফিট হাফ মনে হয়, তাই না? 0.5 এন্টার করলাম, আরেকটা সার্কেল ড্র করব, এই পয়েন্টের সাপেক্ষে 54 ফিট 9.5, 54 ফিট 9.5, ঠিক আছে? এটা ইন্টারসেক্ট করলাম। এখন কি করব, লাইন নিয়ে এই পয়েন্ট থেকে এই যে ইন্টারসেক্ট পয়েন্ট, এরপর এখান থেকে এই যে ইন্টারসেক্ট, ওকে? তাহলে আমি এই এলাকাটা পেয়ে যাব। ক্লিয়ার? দুইটার মধ্যে ডিফারেন্স কি? ওই যে রেফারেন্স অনুযায়ী। দেন এখানে কি, এখানে এটার অ্যাঙ্গেল আর এটার অ্যাঙ্গেল কি সেম থাকবে? এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, হ্যাঁ, সেম থাকবে। দেখি আমরা একটু অ্যাঙ্গেল, আমি একটু অ্যাঙ্গেল মেজার করে দেখাই। অ্যাঙ্গেল, তাই না? এই লাইন আর এই লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত আছে? 94। এটা আবার এখান থেকে এটা 94 ফিট 1 ডিগ্রি, ঠিক আছে? হ্যাঁ, ওই যে আমি যা রেফারেন্স, যেটা রেফারেন্স আমি আগেরটা বলছি যে এই পাঁচটাকে আমি স্ট্রেট করে তারপর প্ল্যানটা করব। হয়তো আমি ধরে নিলাম আমার রোডটা এদিকে আছে, ওই হিসাব করে আর কি, ঠিক আছে? পরের বার বলছি যে আমার এই যে এই এদিকে রোড, তাহলে ফ্রন্ট ফেসটাকে আমি স্ট্রেট রাখতে চাচ্ছি, সেই হিসাব করে কি ল্যান্ড এরিয়াটা আপনাকে মিজার, যে কোনো একটা ফেসকে আপনি কি করতে পারেন, স্ট্রেট রাখতে পারে আর কি, ঠিক আছে? আর সার্ভে রিপোর্ট থেকে যেটা আসবে সেটা আমি পরে আলোচনা করব, ঠিক আছে? পারবেন তো নাকি? আচ্ছা, এখন আমি যেটা বলছি যে আমরা ডাইমেনশন নিয়ে আজকে একটু কথাবার্তা বলি, যাতে আমরা পরবর্তীতে আমরা ডাইমেনশনে আরো ক্লাস নিব। আজকে হচ্ছে এখানে যেহেতু আমি ইনফরমেশন, একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িং করব, আর্কিটেকচারাল ড্রয়িং এর মধ্যে কি কি থাকে, আমি এখানে আর্কিটেকচারাল ড্রয়িং এখনো শেষ হয়নি, তাই না? প্ল্যানের কাজ এখনো শেষ হয়নি। ফার্নিচার আমরা অ্যাড করব, তাই না? ফার্নিচার অ্যাড করব, ট্যাক্সের উপর আমার ক্লাস হয়েছে, তাই না? আর এখানে যে এই যে কার পার্কিং যদি হয়, কারের যে ব্লকটা, এগুলা ব্লক, ফার্নিচার গুলোকে ব্লক, ওই যে বললাম ব্লকের ক্লাসে, তো ব্লকের ক্লাসটা একটু গুরুত্বপূর্ণ, এটা আমরা ঈদের পরে নিব, আজকের না আর কি। তাহলে এখানেও প্ল্যানের ক্ষেত্রে আমরা ট্যাক্স লিখি, ডাইমেনশন কিন্তু দেখাই না, তাই না? কিন্তু আমরা ডাইমেনশন দেখাবো আর্কিটেকচারাল প্ল্যানের ক্ষেত্রেও, সেটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ওয়ার্কিং ড্রয়িং। দেখেন এটা হচ্ছে স্ল্যাব লেআউট, আমরা ওয়ার্কিং ড্রয়িং দেখি, আমরা এগুলো নিয়ে আরো পরে কথাবার্তা বলবো। আজকে হচ্ছে আমার ডাইমেনশনটা কিভাবে দেখাবো। দেখেন একটা প্ল্যানের সকল ইনফরমেশন, ডাইমেনশন, এটাকে ওয়ার্কিং প্ল্যান বলতেছে, তাই না? ওয়ার্কিং প্ল্যান। তো ওয়ার্কিং প্ল্যানে কি থাকে, ওই যে আমরা যে ওয়াল গুলা করবো, ওয়াল কতটুকু, নর্মালি এখান থেকে এখানে যদি আমি কলামের সাইজটা বলে দিতাম, এখান থেকে এখানে বলতাম আমার ওয়ালটা কতটুকু, এরপর এখান থেকে এখানে জানালা যেটা আছে জানালার মাপটা, এরপর এখান থেকে এখানে ওয়াল কতটুকু আছে, এই জিনিস সকল ইনফরমেশন দিয়ে আমরা কি করব, এটাকে যখন সে ওয়ালের লেআউট করবে তখন এখানে এই ড্রয়িংটা লাগবে। তার মানে এক ফ্লোর প্ল্যানটা জাস্ট নিয়ে আসবো এখানে, শুধুমাত্র কি অ্যাড করছি এখানে, এই যে ডাইমেনশন গুলো অ্যাড করছি, তাই না? ড্রয়িং একটাই, ওইটাকে কপি করে এনে এখানে যে জিনিসটা আমার অ্যাড করা দরকার সেটা করবো। এখন এখানে যে ডাইমেনশনটা দিছে, এটা কোন ইউনিটে দিছে? হ্যাঁ, আমরা ফিট ইঞ্চিতে, তাই না? ফিট ইঞ্চিতে। আর কি অটোক্যাডের কোন ইউনিট? হ্যাঁ, আমরা অটোক্যাডের ফিট ইঞ্চির জন্য দুইটাই জানি, তাই না? একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে আর্কিটেকচার। ওকে, এখন এখানে কোনটা দিছে সেটা আমরা কিভাবে বুঝবো, ঠিক আছে? দেন এখানে যদি খেয়াল করেন, এখানে সকল ইনফরমেশন কিন্তু কি মানে একদম কি বলে পূর্ণ সংখ্যায় আছে, অথবা আমরা যদি একটু যাই, এখানে হাফের কোনো ভ্যালু কি দেখাইছে? কোন জায়গায় হাফের ভ্যালু আছে? আমরা একটু আসি, এই যে এখানে দেখেন 7.5, তাহলে 7.5, এই যে এই হাফ যে দেখাইলো, এই যে 0.5, এটা যে দেখাইলো, এটা কি ইঞ্জিনিয়ারিং ইউনিটে দেখানো পসিবল? পসিবল না। ইঞ্জিনিয়ারিং ইউনিটে আমরা কি বলছিলাম মনে আছে? ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে ডেসিমাল থাকে, মানে দশমিক আকারে থাকে, তখন এটা 0.50 দেখাবে, তাই না? তাহলে প্রফেশনাল ফিল্ডে যখন আমরা ডাইমেনশন দেখাবো, আমি আরেকটা দেখা, এটা হচ্ছে স্ট্রাকচারাল ড্রয়িং। স্ট্রাকচারাল ড্রয়িং এ যদি ফিট ইঞ্চিতে হয়, আমরা মিটার মিলিমিটার কথা পরে বলবো, আজকে ফিট ইঞ্চি। এখানেও কি দেখেন, এটা কি ইঞ্জিনিয়ারিং ইউনিটে, তার মানে প্রফেশনাল ফিল্ডে যে ডাইমেনশনটা দেখানো হয়, সেই ডাইমেনশনটা ফিট ইঞ্চির জন্য কোন ইউনিটকে ফলো করে? আমরা যদি ইঞ্জিনিয়ারিং না, ইঞ্জিনিয়ারিং হচ্ছে ডেসিমালে, আর আর্কিটেকচার হচ্ছে কিসে? ফ্র্যাকশনালে, ভগ্নাংশ আকারে শো করে। তাহলে ভগ্নাংশ আকারে ডাইমেনশন শো করার জন্য আপনাকে কোন ইউনিটকে বাছাই করতে হবে? আর্কিটেকচার। তো এটা ইউএল লিখে যেটা পাইছিলাম ড্রয়িং ইউনিট, ড্রয়িং ইউনিটের সাথে ডাইমেনশন ইউনিটের কোনো সম্পর্ক নাই। ড্রয়িং আপনি ইঞ্জিনিয়ারিং করেন সমস্যা নাই, আর্কিটেকচার করেন কোনো সমস্যা নাই।
কেন আমরা বলছিলাম আপনি আর্কিটেকচার দেখেও দশমিক ভ্যালু দিতে পারবেন ড্রয়িং করার সময়, কিন্তু যখন আমরা ডাইমেনশন দিব, যেমন আমি একটা ডাইমেনশন দিয়ে দেখাই এখানে শুরু করে আর কি, ডাইমেনশন দেওয়ার জন্য যে আমরা অ্যানোটেট ট্যাবকে ইউজ করে থাকি, ঠিক আছে, অথবা অ্যানোটেশন একটা অপশন আছে যে ডাইমেনশন, আমি এগুলো নিয়ে পরে কথাবার্তা বলবো। আপাতত এই কমান্ডটা আমরা ইউজ করে যে ডাইমেনশন, এটাকে যখন ক্লিক করি এখানে কিন্তু সকল ডাইমেনশন দেওয়ার অপশন আছে। সকল ডাইমেনশন বলতে কি, ডাইমেনশন অনেক ধরনের হয়, লিনিয়ার, অ্যালাইন, অ্যাঙ্গুলার, অনেক ধরনের অপশন আছে, ঠিক আছে। আমি এগুলোতে পরে ডিটেইলস আসবে যখন ডাইমেনশন দিব। ডাইমেনশন দেওয়ার পর একটা ক্লাস নিব, আজকে হচ্ছে ডাইমেনশনটা একটু বুঝবো। তাহলে যে ডাইমেনশনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যে কোনো একটা ডাইমেনশন দেখাই, জাস্ট রেফারেন্সের জন্য আমি এখান থেকে নিই। দেন এই পয়েন্টটা একটা ক্লিক করলাম, এই পয়েন্টটা একটা ক্লিক করলাম, এখানে এসে এটা কোথায় বসবে সেটার জন্য একটা ক্লিক করলাম, ঠিক আছে। এটা একটা ডাইমেনশন আমি দিছি, ঠিক আছে। এখন এই ডাইমেনশনটা কোন ইউনিটে বসছে কিভাবে বলেন তো? হ্যাঁ, কোন ইউনিটে বসছে? ইঞ্জিনিয়ারিং এর অপশন হচ্ছে ফিট ইঞ্চি। এখানে কি ফিট ইঞ্চি কোনো সিম্বল আসছে? তাহলে ফিট ইঞ্চি সিম্বল আসলে বুঝবেন যে আপনি ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার, তাই না? ফিট ইঞ্চি সিম্বল আসে না মানে সে কি অন্য ইউনিটে আছে, তার মানে এখানে ডেসিমাল ইউনিটে আছে। ডেসিমালের দশমিক, ডেসিমাল মানে তো দশমিক, ফিট ইঞ্চি না মানে ডেসিমাল, ওখানে আবার ভগ্নাংশ আছে। তাহলে আমাকে প্রথমে ডাইমেনশন দেওয়ার সময় প্রথমে নির্ধারণ করতে হবে আমি যে ডাইমেনশনটা দিব সেটার স্টাইল ফিক্স করতে হবে, ঠিক আছে। তাহলে ডাইমেনশন স্টাইল আমরা যেমন গত ক্লাসে বলছিলাম টেক্সট স্টাইল, ঠিক সেম ডাইমেনশন স্টাইলের জন্য ওই যে অ্যানোটেটের এখানে যদি আসেন, যে 2 নাম্বার অপশনটা হচ্ছে ডাইমেনশন স্টাইল, দেখছেন, এটাতে ক্লিক করতে পারেন, অথবা ডাইমেনশন স্টাইলের শর্টকাট ডি, অনলি ডি, ডি লিখে এন্টার করবেন, ঠিক আছে। অথবা আমি বলছিলাম সকল স্টাইল কোথায় থাকে? মেনু বারের ফরম্যাটে, মেনু বারের ফরম্যাটে। তো এটার জন্য এটা অনেকবার ইউজ করবেন আপনি। তাহলে ডাইমেনশন স্টাইলের শর্টকাট কি? অনলি ডি, অনলি ডি লিখে এন্টার করেন। একটু তাড়াতাড়ি, আমি ডাইমেনশন নিয়ে বলছি অনেক কিছু আলোচনা করবো। আমি আজকে শুধুমাত্র ডাইমেনশন কি জিনিস, এটাকে কিভাবে কত ইউজ করবো সেটা বুঝাবো। ডাইমেনশন দেওয়া নিয়ে আমি পরে ক্লাস নেবো। সবার কি আমার মতো আসছে নাকি একটু ডিফারেন্স আসছে? হ্যাঁ, এরকম ইউনিট গুলো এরকমই আসছে না আরো কিছু আছে? হ্যাঁ, ডি লিখেনটা, হ্যাঁ, এখানে একটা একটু বলি, এই যে বললাম ওয়াই কিউ যেগুলো লেখা থাকবে সেটা অটোমেটিক ওয়াই কিউ আর্স থেকে চলে আসে, তার মানে এটা অটোকের কোনো অপশন না। অটোকের অপশন কয়টা? এখানেও সেম, ওই যে অ্যানোটেটিভ এবং স্ট্যান্ডার্ড, ঠিক আছে। যেহেতু ওয়াই কিউ আর্স ইউজ করছি, সে অটোমেটিক ওয়াই কিউ আর্স থেকে ক্রিয়েট করে নিছে, যে আমরা বিভিন্ন জায়গায় যেহেতু ওয়াই কিউ আর্স এ কাজ করছি, সে অটোমেটিক ক্রিয়েট করে নিছে। তো আমরা সেটা করব না, আমরা কি করব? আমরা আমাদের মতো করে ক্রিয়েট করব। তাহলে যখন আপনি আপনার মতো করে ক্রিয়েট করবেন, কাকে কপি করবেন? স্ট্যান্ডার্ডটাকে, অলওয়েজ আমরা স্ট্যান্ডার্ডটাকে করব, ঠিক আছে। অ্যানোটেটিভ নিয়ে আমি এখন কথা বলতেছি না, মাথা ঘুরবে, এটা স্কেলের ব্যাপার, সেজন্য আপাতত ওইগুলো নিয়ে এখন চিন্তা, আপনাদের হয়তো লাগবেও না, মানে আমাদের দেশে এত অ্যানোটেটিভ স্ট্যান্ডার্ডে কাজ করে না আর কি। তাহলে স্ট্যান্ডার্ডটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে আমার কোন ইউনিট, এটা কোন স্টাইলে বসছে সেটা একটু চেক করতে পারি আমি। এটা যখন আমি সিলেক্ট করলাম, প্রপার্টিসে আসলে দেখাবে কোন স্টাইলে বসছে সে, ওই যে অটোমেটিক সে YQI1 নামে যেটা ক্রিয়েট হয়েছিল ওটাতে বসাইছিল আর কি, ঠিক আছে। তাহলে ওটা আমার টার্গেট না, আমি এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। দেখেন এখানে আমি কোন স্টাইলে বসাবো সেটা নির্ভর করবে কোনটা কারেন্ট করা আছে। তাহলে কোনটা সেট কারেন্ট করা আছে? সেট কারেন্ট করা থাকবে হচ্ছে এই যে দেখেন এখানে যেটা লেখা আছে, তাই না? এটা আমি ট্যাক্সের মধ্যে বলছিলাম, ঠিক সেম। এখানে যদি এখন আমি ক্লিক করে স্ট্যান্ডার্ড করে দিই, এখন স্ট্যান্ডার্ডটা সেট কারেন্ট হবে। অথবা এখানে আছে অ্যানোটেট, এই যে এখানে স্ট্যান্ডার্ড, তাই না? ট্যাক্সের ক্ষেত্রে আমি সেম কথা বলছিলাম, এই যে এখানে স্ট্যান্ডার্ড আছে, এখানে যদি অন্যটা থাকে ওই অনুযায়ী আসবে। এখানে যদি চেঞ্জ করে দিই স্ট্যান্ডার্ড, এখন স্ট্যান্ডার্ড অনুযায়ী আসবে। আমি একটু স্ট্যান্ডার্ডের দিয়ে একটা ডাইমেনশন দিয়ে দিই, তাহলে একটু ডিফারেন্সটা বুঝতে হবে। এই আপডেট ভার্সনে কিন্তু দুইটা পয়েন্টে ক্লিক না করলেও লাইনের ক্ষেত্রে আপনি লাইনের উপরে আসলে সে পুরো ডাইমেনশনটা শো করে, ওই লাইনের ডাইমেনশনটা। আমি আগে বলছিলাম কি দুইটা পয়েন্টে ক্লিক করতে হয়, তাই না? এটা যেটা একটা লাইন, লাইনের উপর আসলে সে ডাইমেনশন, এক লাইনের উপর ক্লিক করলে সে পুরো ডাইমেনশনটা নিয়ে যাবে। তার মানে সে দুইটা পয়েন্ট, স্টার্ট এবং এন্ড পয়েন্ট পাওয়া যায় আর কি। এটা আপডেট ভার্সনে হয়। দেন গতবারের থেকে এবারের একটু ডিফারেন্স আসছে, তাই না? গতবার যেটা পড়ছে সেটাতে আমার ডাইমেনশনটা দেখা যাচ্ছিল, এখন কি ডাইমেনশন দেখা যাচ্ছে? ট্যাক্সটা অনেক ছোট আসছে এবং একটু ডিফারেন্সও আসছে, তাই না? তাহলে আমরা এখন চেঞ্জ করব, আমাদের মতো করে আমার ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করব, ঠিক আছে। তাহলে ডাইমেনশন স্টাইলের শর্টকাট কি? ডিলিট এন্টার করে স্ট্যান্ডার্ডটাকে সিলেক্ট করবেন। এটাকে আমরা মডিফাই করব না, স্ট্যান্ডার্ডটাকে স্ট্যান্ডার্ড যেভাবে আছে সেভাবে রেখে দিবেন। তাইলে সুবিধা হবে কি,
পরবর্তীতে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ডে কিরকম ছিল। যদি কোনো কারণে প্রবলেম হয় স্ট্যান্ডার্ড আসে একটু চেক করে নিতে পারেন যে নরমালি কিভাবে থাকতো, ঠিক আছে। তো এই জন্য আমরা স্ট্যান্ডার্ডটা যেভাবে আছে সেভাবে রেখে দিলাম, এটাকে একটা নিউতে ক্রিয়েট করবো, ঠিক আছে। তো অটোক্যাডে আপনাকে অনেকগুলো ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করতে হতে পারে, কাজের সুবিধার্থে আপনাকে অনেক ধরনের ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করতে হবে, আমি দেখাবো আর কি আস্তে আস্তে। আজকে হচ্ছে কিভাবে ডাইমেনশন স্টাইল আমরা ক্রিয়েট করতেছি সেটা। তাহলে নিউতে ক্লিক করলাম, ক্লিক করে সাপোজ আজকে নাম দিলাম, আমরা প্রথম নামটা দিচ্ছি যে আমরা এটাকে আমরা ফ্লোর প্ল্যানের জন্য ইউজ করব, ঠিক আছে, জাস্ট বোঝার সুবিধার্থে। এখানে এখানে নামগুলো এমন ভাবে লিখবেন যাতে পরবর্তীতে আপনি বুঝতে পারেন যে এটা কোন কাজের জন্য এবং কোন ইউনিট। আপনি পাশে লিখে দিতে পারতেন যে তাই না, এটা আমি এটা দিয়ে আমি হয়তো লিখে দিতে পারি যে এটা নিব আমি আর্কিটেকচারাল, তাই না, এরকমও কিছু ইনফরমেশন আমি লিখে রাখতে পারি। তাহলে বুঝতে পারবো যে এটা ফ্লোর প্ল্যানের এবং কোন ইউনিট ইউজ করছে আর্কিটেকচার। এই ইনফরমেশন নামের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ নামটা রাখাটা। তাহলে আপনি যখন পরবর্তীতে ইউজ করবেন তখন আপনার জন্য সুবিধা হবে কোন ডাইমেনশনটা কিসের জন্য বানাইছিলেন এটা বোঝার ক্ষেত্রে, ঠিক আছে। যদি আপনি যখন প্রফেশনাল হয়ে যাবেন তখন এত কিছু মেনটেন না করবো, কিন্তু আপনি যদি তখন থেকে এই জিনিসগুলো একটা প্রজেক্টে 100% অ্যাকুরেটলি বানায় ফেলেন পরবর্তীতে আজীবন এটাকে ইউজ করতে পারবেন, ঠিক আছে। প্রত্যেকটা প্রজেক্টের জন্য আপনাকে বারবার ক্রিয়েট করতে হবে না, ক্লিয়ার। তাহলে আমরা ফ্লোর প্ল্যানের জন্য আপাতত বানাচ্ছি, সেটা ইউনিট হবে কি আর্কিটেকচার ইউনিট। কেন? কারণ আপনার আর্কিটেকচার ইউনিটটা থাকতে পারে, পরবর্তীতে ডেসিমাল হতে পারে, মিলিমিটারের জন্য হতে পারে, মিটারের জন্য হতে পারে, সেন্টিমিটারের জন্য হতে পারে, তাই না। আপনাকে বিভিন্ন ইউনিট লাগবে না, আপনাকে হয়তো কোন একটা প্রজেক্টে বসে মিলিমিটারে কাজ করেন, তখন আপনি তো এটা ইউজ করতে পারবেন, তখন আপনি মিলিমিটারের জন্য যেটা বানাবেন সেই ডাইমেনশন স্টাইলটা ইউজ করতে হবে, ক্লিয়ার। আমরা আজকে আপাতত আর্কিটেকচার ইউনিটটা কিভাবে, তাহলে এখানে এটা থাকবো, এখানে তো অল ডাইমেনশন থাকবে, ঠিক আছে। আর স্ট্যান্ডার্ডটাকে আমি কপি করতেছি সেটা আমি আগে বলছি, আর এটা থেকে অবশ্যই চেক মার্ক করবো না আপাতত, ঠিক আছে, কারণ আমি অ্যানোটেটিভ ডাইমেনশন বানাচ্ছি না। তাহলে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ যখন দিবেন তখন আরেকটা ডায়লগ বক্স পপ আপ হবে, এটা আসছে সবার, হ্যাঁ। আসার পর এখানে দেখেন কয়টা অপশন আছে, 3, 6, 7টা অপশন আছে, তাই না। 7টা অপশন, লাইন, সিম্বল, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিট, অল্টারনেট। আমি আজকে প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে টেক্সট নিয়ে আমি প্রথমে কথাবার্তা বলি, আমরা লাইন সিম্বল এগুলো নিয়ে পরে কথাবার্তা বলি। প্রথম হচ্ছে টেক্সট, যেহেতু বললাম যে টেক্সট আমার কেউ আসতেছিল, ছোট আসতেছিল, তাই না, ঠিক আছে। তাহলে আমরা টেক্সটের অপশনটাতে আসলাম। টেক্সট অপশনের মধ্যে প্রথম যে অপশনটা আপনার লাগবে সেটা হচ্ছে টেক্সটের স্টাইলটা। ওই যে আমরা গত ক্লাসে টেক্সট স্টাইলের ক্লাস নিছিলাম, মনে আছে তো, আমরা একটা ক্রিয়েটও করছিলাম, কিসের জন্য, এই যে ফ্লোর প্ল্যান, তাই না। ওটা হচ্ছে ফ্লোর প্ল্যানের জন্য টেক্সট, ওখানে বলছিলাম একই টেক্সট স্টাইল আপনি সব জায়গায় ইউজ করতে পারেন, মানে বলছিলাম মনে আছে তো। সাপোজ আমি এই এখানে টেক্সট স্টাইল বলতে হবে বোঝাচ্ছে কি টেক্সটটা কোন স্টাইল, ওই যে ফন্ট কেমন হবে, তার সাইজ কেমন হবে সেটাই। তো এখানে আমি ফ্লোর প্ল্যান দিয়ে দেখাই, একটু বুঝেন ব্যাপারগুলো, সিম্পল জিনিস বুঝলে আগে একটু বুঝেন। দেন ফ্লোর প্ল্যান যখন আমি দিছি তার এখানে চেঞ্জ আসছে, এখানে চেঞ্জ কেন আসছে, যখন স্ট্যান্ডার্ড ছিল, স্ট্যান্ডার্ডের একটা স্টাইল ছিল না, দেখেন এটা হচ্ছে টেক্সট, তাহলে টেক্সটের স্টাইল কি হবে সেটা আপনি এখানে ডিফাইন করতেছেন। এই যে এখানে 3 ডট আছে না, এই 3 ডটে যদি আপনি ক্লিক করেন তখন সে কিন্তু ডায়লগ বক্সে চলে যাবে আরেকটা, ওই যে টেক্সট স্টাইলে। আমরা গত ক্লাসে টেক্সট স্টাইলে ঢুকছিলাম, টেক্সট স্টাইলে শর্টকাট কি ছিল, এসটি ছিল, তাহলে ওখানে ঢুকছিল। এখানে হচ্ছে আমার আর ওখানে যাইতে হবে না, কি করছে, তাহলে এই ডাইমেনশন স্টাইলের টেক্সট স্টাইলটা কেমন হবে সেটা এখানে ডিফাইন করব। আপনি যদি এখানে এটার জন্য নতুন করে একটা বানাতে চান তাহলে কি করবেন, এই যে 3 ডটে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করলে সে আবার কোথায় চলে যাবে, টেক্সট স্টাইল ম্যানেজারে যাবে। এই যে টেক্সট স্টাইল আমরা ফ্লোর প্ল্যান বানাইছিলাম মনে আছে, টাইমস নিউ রোমান দিয়েছিলাম, এখানে 5 ইঞ্চি দিয়েছিলাম, আর স্ট্যান্ডার্ডটা কি আছে, এরিয়াল আছে, এবং এখানে কি আছে, 0 আছে। একটু বুঝেন ব্যাপারটা, সবাই ক্লিয়ার করে বুঝেন, এই জিনিস কিন্তু পরবর্তীতে আমি আর বলবো না আর কি। যখন ফ্লোর প্ল্যান দিছি, ফ্লোর প্ল্যানের জন্য আমি টেক্সট স্টাইল, টেক্সট হাইট ফিক্স করে রাখছিলাম মনে আছে 5 ইঞ্চি, আর স্ট্যান্ডার্ডে এখানে কত আছে, 0 আছে। দুটার মধ্যে একটু ডিফারেন্স দেখেন। যখন আমি এখানে ফ্লোর প্ল্যান করে দিছি, ফ্লোর প্ল্যান যখন করে দিছি এখানে একটা টেক্সট হাইটের অপশন আছে। এই টেক্সট হাইট কিন্তু কিসের টেক্সট, কিসের হাইট, ডাইমেনশনের টেক্সট হাইট, ঠিক আছে। তাহলে এটা টেক্সট হাইটটা কত নিয়ে নিছে অটোমেটিক, 5 কেন নিছে, ওই যে টেক্সট স্টাইলে যেটা আমি ফিক্স করে দিছি ওটাকে সে এখানে ফিক্স করে দিছে। এখন আপনি যদি বলেন যে আমি না 5 ইঞ্চিতে আমার জন্য ছোট হবে, আমার এটা একটু বড় করা দরকার, আপনি এখানে এসে বড় করতে পারবেন না, কেন, ওই যে স্টাইলে ফিক্স করে রাখছেন সেজন্য। কিন্তু আমি যদি এখানে স্ট্যান্ডার্ডে ক্লিক করে
দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করলে দেখেন টেক্সট হাইটটা এটা আমাকে চেঞ্জ করার অপশন দিচ্ছে, তাই না? ওইটাতে দিচ্ছে না, এটাতে দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ আমি বলছি কি দেন ফ্লোর প্ল্যানে টেক্সট স্টাইলের মধ্যে আমি ফিক্স করে দিচ্ছি তাকে, আর স্ট্যান্ডার্ডের মধ্যে কোনো ফিক্স করা নাই। স্ট্যান্ডার্ডে কি করে রাখছে? তার মানে 0 যদি থাকে এখানে, আপনি পরবর্তীতে এটাকে যে কোনো হাইট দিতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে ডিফারেন্স। যদি বললাম ওখানের জন্য আমি টেক্সট দেখাও না, আমি যদি বলি যে আমি এখানে স্ট্যান্ডার্ডটাকে এখানে কি করে দিলাম, টাইমস নিউ রোমান করে দিই, যেহেতু আমি টাইমস, আমি ওইটাকে চেঞ্জ করতেছি না। কাকে চেঞ্জ করবো না আমি? আমার ফ্লোর প্ল্যানের জন্য যে ট্যাক্স হাইটটা বা ট্যাক্স স্টাইল বানাইছে ওইটা আমি চেঞ্জ করতেছি না। তাহলে আমি ট্যাক্স স্টাইল এখানে টাইমস করে টি দিয়ে যে টাইমস নিউ রোমান, ওকে? তাহলে স্ট্যান্ডার্ডে টাইমস নিউ রোমান করছে, রেগুলার থাকবে, কিন্তু হাইটটাকে 0 রাখতেছে, ঠিক আছে? 0 রাখলে কি হবে? সুবিধা হচ্ছে যখন আমি এখানে অন্য জায়গায় ট্যাক্স স্টাইলটা ইউজ করব, তখন যদি ভ্যারিয়াস আমার ট্যাক্স স্টাইল দিতে হয়, আলাদা ট্যাক্স হাইট দিতে হয়, তখন আমি এখানে ট্যাক্স হাইটটা দিতে পারবো। দেন ফ্লোর প্ল্যানের জন্য পাস ফিক্স, কিন্তু স্ট্যান্ডার্ডের জন্য, স্ট্যান্ডার্ডে আমি এখন কি করে আসছি, ওই যে টাইমস নিউ রোমান করে আসছে, তাই না? সেজন্য টাইমস রোমানের স্ট্যান্ডার্ড ফন্টটা ঠিক আছে, কিন্তু হাইটটা আমি চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে? তাহলে ট্যাক্স হাইট দিলাম, সাপোজ আমি এখানে আমরা এই যে আমরা যেটা দিব এটা কিন্তু আপনার কাজের প্রজেক্টের উপর নির্ভর করে চেঞ্জ হতে হয়, কিন্তু আমাদের সাধারণত 5 থেকে 7-8 ইঞ্চি এরকম হইলে কি মোটামুটি ভিজিবল হয়। এই ভিজিবিলিটি এটা হচ্ছে আপনি প্রিন্ট দিচ্ছেন এটার উপর নির্ভর করবে। কারণ আপনি একটা প্রজেক্টে কাজ করতেছেন 1000 ফিটের, ওখানে 5 ইঞ্চি দিলে এটা খুব ছোট দেখা যাবে। আপনি কাজ করতেছেন 20 ইঞ্চির একটা প্রজেক্ট, ওখানে যদি 5 ইঞ্চি দেন এটা অনেক বড় দেখা যাবে, তাই না? তাহলে আপনার প্রজেক্ট এরিয়া এবং এটা কতটুকু এলাকায় প্রিন্ট দিচ্ছেন, আমি তো প্রিন্ট দিব 1000 ফিটটাকে এতে প্রিন্ট দিব, 20 ফিটের টাকা এতে প্রিন্ট দিব, তাই না? তাহলে পেজ তো আমার সেম, কিন্তু প্রজেক্ট এরিয়াটা তো বড়, তাহলে ওই পার্সপেক্টিভ আপনার ট্যাক্স কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এই জন্য কিন্তু অ্যানোটেটিভ ব্যাপারটা থাকে, অ্যানোটেটিভ যেহেতু আমরা করতেছি না এই জন্য আর ওদিকে যাচ্ছে না। তাহলে বুঝতে পারছেন? তাহলে ইন কেস কোনো কারণে যদি আপনার ট্যাক্স স্টাইল ক্রিয়েট করতে চান, এটার জন্য কি করবেন, এখানে চলে আসবেন, এখানে এসে স্ট্যান্ডার্ডে ক্লিক করে নিউ থেকে যদি বলেন যে আমি এখন বানাচ্ছি ডাইমেনশনের জন্য, জাস্ট দেখাচ্ছি এটা আমি ডাইমেনশনের জন্য বানাচ্ছি, তাহলে আমি আলাদা করে একটা বানিয়ে নিতে পারি, ঠিক আছে? যে ডাইমেনশনের জন্য একটা আমি ট্যাক্স স্টাইল মারাই নিছি, এটা টাইমস নিউ রোমান হবে। যদি ইন কেস অন্য কোনো দিতে চান আপনি দিতে পারেন, তাই না? টাইমস নিউ রোমান দিলে সুবিধা আছে, এরিয়াল দিলে একটু অসুবিধা আছে। সেটা কি? দেন আমি একটু দেখাই ডিফারেন্সটা। আমি কেন বারবার টাইমস নিউ রোমানের কথা বলতেছি, এরিয়াল কই? আমরা এখানে আমি এই যে এটাকে জাস্ট একটু দেখাই আসে আর কি, ওকে দিলাম, তারপরে ফ্লোর প্ল্যান ফর আর্কিটেক্টস এটাকে সেট কারেন্ট করলাম। সেট কারেন্ট করলে কি হবে, ওই অনুযায়ী ডাইমেনশনটা দিবে, তাহলে আমাকে আর এখানে এসে চেঞ্জ করতে হবে না। দেখছেন এটা অটোমেটিক এটা নিয়ে নিছে। এখন যদি আমি ডাইমেনশন দিই, দুটার মধ্যে পার্থক্য কি আসছে? হ্যাঁ, হাইটের পার্থক্য চলে আসছে, তাই না? ওটাতে হাইটটা কম ছিল, এটাতে হাইটটা বড় আসছে। আর আমি এখানে এই যে এটা যেটা দিতে চাইছি, এটা হচ্ছে কোন ইউনিট আছে, এখন ডেসিমালে আছে। আমরা একটু ইউনিটটা চেঞ্জ করে আসি আগে। এখানে আসলাম, এখন আর নিউতে আসবো না, এখন কি কোথায় আসবো? মডিফাইতে। এখন যেটা বানাইছি তাকে মডিফাইতে আসবো। আগে একটু ইউনিটটা সেট করে দিয়ে আসি। তাহলে ট্যাক্সের ব্যাপারটা আমি আর একটু ডিটেলসে পরে আসতেছি। এখন আমি ইউনিট যে বললাম ডেসিমাল আছে, আমাকে কি করতে হবে বলছিলাম? প্রাইমারি ইউনিট অপশন আসবেন, প্রাইমারি ইউনিটস। এই প্রাইমারি ইউনিটস দেখেন ইউনিট ফরম্যাট কি করা আছে, ডেসিমাল। তাহলে আমরা বলছিলাম ফিট ইঞ্চির ক্ষেত্রে আমরা প্রফেশনালি কোনটা ইউজ করব? অলওয়েজ আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং না। কারণ ইঞ্জিনিয়ারিং হচ্ছে দশমিক আকারে দিবে, দশমিক আকারে দিলে কিছু প্রবলেম আছে, আমি সেটা নিয়ে আসবো এখন, ঠিক আছে? তাহলে কোনটা ইউজ করব? আচ্ছা, ডেসিমালও দিব। ডেসিমালে দিলে কি প্রবলেম হবে সেটা আমি দেখাবো, ঠিক আছে, যাতে বুঝতে পারেন। ওকে, আমি একটু আর্কিটেকচার করতেছি, এগুলা যা আছে তাই থাকুক। ওকে করলাম, আমার সেট কারেন্ট করাই আছে। এখন ডিফারেন্স দেখা যাচ্ছে, দেখছেন 8 ফিট 6.5 ইঞ্চি আসছে। ওকে, এটা 6.5 কেন আসলো? এটা কিন্তু 6.5 এখানে 0.5 এ আছে, তাই না? অ্যাকুরেট 0.500 মানে হাফই আছে। এখানে কোনো ভেরিয়েশন থাকলে সেটা আমি পরে দেখাচ্ছি। তাহলে দেখছেন, তাহলে ইউনিট দিবেন কোথায়? প্রাইমারি ইউনিটসে। তাহলে আপনি যদি ফিট ইঞ্চিতে কাজ করেন, আমরা প্রফেশনালি সিভিল এবং আর্কিটেক্টরা কি প্রেফার করি, এখানে আর্কিটেকচার ফরম্যাটটাকে প্রেফারেন্সে রাখি, ঠিক আছে? আর যদি আপনি এখানে কি করেন, ইঞ্জিনিয়ারিং করেন, দেন ইঞ্জিনিয়ারিং করলাম, ওকে করলাম, ক্লোজ দিলাম। এখন কি দেখাচ্ছে? দশমিক আকারে দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে এভাবে আমরা সাধারণত শো করি না কি, ঠিক আছে? তাহলে এই একটা কেস হচ্ছে আমরা
ফিট ইঞ্চিতে যদি ডাইমেনশন দিই কোন ইউনিটকে ফলো করব, আর্কিটেকচারাল ইউনিটকে ফলো করব। ওকে, বুঝতে পারছেন? ট্যাক্সের ব্যাপারটা বুঝছেন? ট্যাক্সের স্টাইল এবং ট্যাক্স হাইট করছি ডিম নামের, এটা আপনি চাইলে করতে পারেন, তাই না? আমরা চাইলে স্ট্যান্ডার্ডটাকে ইউজ করতে পারি। এক্ষেত্রে বারবার এতগুলা ক্রিয়েট করার দরকার পড়ে না আর কি। স্ট্যান্ডার্ডটাকে টাইমস নিউ রোমান করে দিলে আপনি এটাকে অনেক জায়গায় ইউজ করতে পারবেন। যেটা আমরা বলছি কি, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্যাক্স ফরম্যাট ইউজ করবো, ফন্ট ইউজ করবো কোনটা, টাইমস নিউ রোমান। আর হাইটটা আপনার চেঞ্জ করতে হতে পারে। তাহলে হাইটটা আমরা কি রাখছে, তাহলে 0 রাখছে যেহেতু, তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাইট দিতে পারবো। বুঝতে পারছে? এটা হচ্ছে একটা সুবিধা। ওকে, আর এই জায়গাটা আপনাকে কি করতে হবে, এই যে আমরা বললাম টেক্সট কালার এবং ফিল কালার। টেক্সট কালার এখানে যদি প্রথমে বাই ব্লক আছে, আমরা বলছিলাম যখনই আপনি ডাইমেনশন দিবেন, ডাইমেনশনের জন্য একটা কি করতে হবে, আপনাকে লেয়ার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এবং একটা না একাধিক লেয়ার আপনাকে ক্রিয়েট করতে হইতে পারে, ঠিক আছে? তাহলে ওটাও সেম কেস যে বললাম, আমার এখানে যদি দেখেন, আমাদের এখানে ডাইমেনশনের জন্য কোনো লেয়ার কি ক্রিয়েট করছি আমরা? হ্যাঁ, আমরা কোনো লেয়ার ক্রিয়েট করিনি, তাই না? ডাইমেনশনের জন্য আমরা কোনো লেয়ার ক্রিয়েট করিনি। তাহলে আমরা কি করব, আমরা এখানে যে লেয়ারে এসে একটা, এটা আমি প্রত্যেকটা ক্লাসে বারবার বলতেছি যাতে লেয়ারের ব্যাপারটা আপনাদের মাথায় থাকে, ঠিক আছে? নিউ লেয়ার ক্রিয়েট করলাম, সাপোজ দিলাম এটা ডিআইএম, ঠিক আছে? এটার একটা কালার আমরা দিয়ে রাখি। এখানে ডাইমেনশনের আমরা যদি বলি যে ডাইমেনশনের এই যে ইয়াটা লাইন ওয়েটটা আপনি চাইলে একটু কমায় রাখতে পারেন, ঠিক আছে? আমরা কমায় রাখতে পারি, যে আমরা বেশি এটাকে হাইলাইট করি না আর কি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা একটু কমায় রাখলাম, বা এটা আপনি 0.18 0.2 যেটাই রাখতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আর এইগুলো তো কন্টিনিউয়াস থাকবে। কালারটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। এখানের এই যে কালার, এটা কিসের কালার? লেয়ারের কালার। মানে এটা লেয়ারের কালার, মানে লেয়ার, কোন লেয়ারের কালার দিছে এটা? ডাইমেনশনের, ঠিক আছে? তাহলে আপনি তখন ডাইমেনশন বসানোর আগে অবশ্যই ডাইমেনশন লেয়ারটাকে আমরা কারেন্ট লেয়ার করবো, তাই না? তারপরে আমরা ডাইমেনশন গুলো বসাবো। তাহলে এখন ডাইমেনশনটা দিয়ে দিচ্ছি, দেখেন এখন কালার আসছে না একটা, এই কালারটা কোত্থেকে আসছে? লেয়ারের কালার। আমি যদি লেয়ারের কালারটা যদি এখানে চেঞ্জ করে দিই, ওইটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক, তাই না? ঠিক আছে, লেয়ারের কালার। তো এটা হচ্ছে লেয়ারে থাকলে কালারটা আসতেছে, কিন্তু এখানে আলাদা করে একটা অপশন রাখছে, দেখেন ট্যাক্সের মধ্যে ট্যাক্স কালার। ওটা তো লেয়ার, ডাইমেনশনের জন্য লেয়ার ক্রিয়েট করছি, সেটা একটা ব্যাপার। এখানে আবার আলাদা করে বলছে কি, আমি ওই লেয়ারে থাকবে, কিন্তু ওই লেয়ারে থাকা অবস্থায় যদি ওই লেয়ারের কালার দিতে চাই, তাহলে এখানে কি রাখতে হবে? বাই লেয়ার রাখতে হবে। ক্লিয়ার? তাহলে কালারটা ট্যাক্সের কালার কি আসবে? বাই লেয়ারে আসবে। আর যদি বলেন যে আমি লেয়ার যেটা আছে, লেয়ারের কালার যেটা থাকবে থাকুক, কিন্তু আমি ট্যাক্সের কালারটা অন্যরকম দিতে চাই, তখন আপনি এখানে সেই কালারটা দিয়ে দিবেন, ঠিক আছে? যে কালার আপনি দিতে চান সেই কালার। তাহলে এখন কি হবে, এখন দেখবেন আমার লেয়ারের কালার যাই থাকুক, ট্যাক্সের কালারটা কি আসবে? ভিন্ন আসতেছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রপার্টিজ চেঞ্জ করে দেওয়া আর কি। আগে ছিল হচ্ছে কি লেয়ার, এখানে কিন্তু লেয়ারে আছে, ডাইমেনশনে আছে, প্রপার্টিজের কালার বাই লেয়ারে আছে, কিন্তু বাই লেয়ার থাকলেও ওই যে ডাইমেনশন স্টাইলের মধ্যে আমি কি করে দিছি, আবার ডাইমেনশনের মধ্যে আবার ট্যাক্সের ফরম্যাট প্রপার্টিজটা চেঞ্জ করছি। ক্লিয়ার? এখানে কিন্তু আসবে, এইগুলো আমি পরে আলোচনা করব। লাইনসেরও কিন্তু কি আছে? কালার আছে। সিম্বলেরও কিন্তু কালার আছে আলাদা, তাই না? আছে লাইনসে যেটা আসবে সিম্বল ওটা নেই আর কি, ঠিক আছে? অটোমেটিক নিবে, ঠিক আছে? তাহলে এই যে ট্যাক্স যেহেতু বলছি, ট্যাক্সেরটাই আমি শেষ করতেছি আগে। তাহলে কালারটা হচ্ছে নরমালি আমরা লেয়ার মেনটেন করলে লেয়ার কালারটা প্রেফার করে রাখি, তাই না? তখন আপনি বাই লেয়ার রাখবেন। আমি একটু চেঞ্জ করে রাখছি, ঠিক আছে? বাই লেয়ার না রেখে কি রাখছি? রেড দিছি। তাহলে এখন থেকে আমার এই ডাইমেনশন স্টাইলটার ট্যাক্সের কালার কি আসবে? রেড আসবে। ওকে, জাস্ট ইন কেস আমি চেঞ্জ করে দিলাম আর কি, ডিফারেন্সটা বোঝার সুবিধার্থে। এখানে একটা অপশন আছে ফিল কালার। ফিল কালারটা কি? যখন আপনি এখানে ফিল কালার দিয়ে দিবেন, দেখবেন ওই যে টেক্সটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসবে, সেটা আমরা প্রেফার করি না, তাই না? প্রেফার করি না আর কি সাধারণত। তো সেই জন্য আমরা এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নানি থাকে, অথবা ব্যাকগ্রাউন্ড থাকে, ব্যাকগ্রাউন্ডে যে কালার সেই কালার চলে আসবে, তার হবে আমরা নানি রাখি আর কি। ইন কেস কোনো কারণে আপনি কোনো একটা টেক্সট ওই যে বললাম হাইলাইট করতে চাচ্ছেন, তখন আপনি ওটা ইউজ করতে পারেন। বুঝছেন? এতটুকু বুঝছেন? তাহলে ট্যাক্স এখানের ক্ষেত্রে ট্যাক্স স্টাইল, ট্যাক্স কালার আর ট্যাক্স হাইট, এই ট্যাক্স হাইটটা এক প্রজেক্ট ওয়াইজ আপনাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আমি আপাতত দেখবো যে
5 ইঞ্চিটা দিয়ে যদি ঠিক থাকে 5 ইঞ্চি রাখবো, পরবর্তীতে যদি ঠিক না হয় চেঞ্জ করে দিব, ঠিক আছে, যদি আমার মন মতো না হয় আর কি। ওকে, এরপর এখানে একটা অপশন আছে দেখেন, ড্র ফ্রেম অ্যারাউন্ড টেক্সট। আমি এই পার্টটা শেষ করতেছি। এখানে যখন ক্লিক করবেন দেখবেন এখানে টেক্সটের চারপাশে একটা এই যে বক্স চলে আসছে, ঠিক আছে। এটা অনেক সময় আমরা প্রেফারেন্সে রাখি যাতে এটাকে একটা বাউন্ডারির মধ্যে রাখি, কিন্তু আমরা প্রফেশনালি কি এটা ইউজ করি না। দেখছি এখানে কোথাও কি আমরা বক্স ইউজ করছি, করি না, তাই না? এটা প্রেফারেন্সে থাকে না আর কি। তারপরেও কিছু ক্ষেত্রে আপনি থাকতে পারে, এটা আমরা পরে দেখাবো। এটা একটা অপশন যে আমরা অনেক সময় ডাইমেনশন দিয়ে শুধু ডাইমেনশন দিব না, ডাইমেনশন দিয়ে আবার কিছু ট্যাক্সও লিখতে পারি, ঠিক আছে। সেটা যখন দেখবো তখন আমি ওই ট্যাক্সটাকে একটা বক্সের মধ্যে রাখতে চাচ্ছি, আলাদা করে আপনাকে আর বক্স ড্র করতে হবে না, এই ট্যাক্স ফ্রেমের মধ্যে থাকবে, ঠিক আছে। তো নরমাল কেসে ডাইমেনশনের ক্ষেত্রে আমরা সেটা প্রেফার করি না। ওকে, তাহলে আনচেক করে দিলাম। এতটুকু বুঝছেন সবাই? কি ডাইমেনশন আসছে এখানে? এটা এই লেখাটা, এটা তো আমি ক্রিয়েট করছি, এটা তো এই যে এখানে এসে আমি ক্রিয়েট করছি নিজে। স্ট্যান্ডার্ডটাকে ক্লিক করে নিউতে ক্লিক করে এখানে আমি ক্রিয়েট করছি। এটা তো ক্রিয়েট করতে হবে, আপনি ক্রিয়েট করেন সেজন্য নাই আর কি, বুঝলেন নাই? আমি দেখাইছি যে ডাইমেনশনের জন্য আলাদা একটা ইউজ করতে, আপনি স্ট্যান্ডার্ডটা ইউজ করেন। আমি এটাই বলছি, আলাদা করে ক্রিয়েট করতে হবে নেসেসারি না। স্ট্যান্ডার্ডটাকে আপনি কি করতে পারেন, ইউজ করতে পারেন। কারণ স্ট্যান্ডার্ডটা এই যে ফন্ট আর এটার ফন্ট আমি সেম, এই যে আমি ডিফারেন্সটা বোঝানোর জন্য একটা ডাইমেনশন রাখছে, যেতে রাখছে এই একটা দিছে এরিয়ালে, এখানে হচ্ছে এরিয়াল, আর স্ট্যান্ডার্ডে কি রাখছে, তাহলে আমার তো স্ট্যান্ডার্ডটা ইউজ করতে পারতেছি আমি, তাই না? এই জন্য এখানে আমি একটু চেঞ্জ হচ্ছে এরিয়াল আর ফন্টের মধ্যে একটু ডিফারেন্স আসবে, আর কোনো ডিফারেন্স নাই, তাই না? ঠিক আছে, আচ্ছা আমরা একটু আগাই। আমি আজকে এই ট্যাক্সের মধ্যে এতটুকুতে থাকবো, বাকি অংশগুলো আমরা পরে আলোচনা করব। আজকে আমার মেইন টার্গেট হচ্ছে ইউনিটটা বোঝা, ঠিক আছে। তাহলে এখানে আমরা ইঞ্জিনিয়ারিং রাখবো না আর্কিটেকচার রাখবো? আর্কিটেকচার রাখবো, ওকে রাখবো। এটা একটা কথাবার্তা বুঝলাম। এরপর একটা অপশন আছে, তাহলে আর্কিটেকচারাল ক্ষেত্রে প্রেসিশন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। তাহলে আমরা দশমিকের ক্ষেত্রে বলছিলাম দশমিকের পরে কয় ঘর কাউন্ট করবো, কিন্তু এখানে দশমিক নাই, তাই না? তাহলে এখানে আছে ভগ্নাংশ আকারে, এই ভগ্নাংশটা এখানে 1/16 আছে। এখানে কিন্তু যদি ক্লিক করেন দেখবেন অনেকগুলো অপশন আছে, এখানে কোনটা রাখবো, কোনটা রাখাটা বেটার আমরা সেটা বুঝবো, ঠিক আছে। দেখেন আমি যদি এখানে একটু ক্লিক করে আমি কয়েকটা লাইন ড্র করি, আপনাদের করতে হবে না, আপনারা দেখলে বুঝলেই হবে, ঠিক আছে। আমি একটু কয়েকটা লাইন ড্র করি, কারণ অ্যাকুরেট মান আমি এখানে পাবো না, সেজন্য আমি কয়েকটা লাইন এখানে ড্র করতেছি, ঠিক আছে, বোঝার সুবিধার্থে যাতে আপনারা বুঝতে পারি যে ভ্যালুটা কিভাবে চেঞ্জ হয়। 10 ফিট আমি 10.14 দিলাম একটা, আপনাদের ড্র করার দরকার না, আপনারা শুধু বুঝবেন, ওকে, বুঝলেই হবে, ড্র করে বুঝতে হবে না। 10 ফিট 10.62 আমি কয়েকটা লাইন ড্র করতেছি একটু চেঞ্জ করে করে। 10 ফিট 10.57 আর একটা লাইন আঁকতেছি আমি 10 ফিট 10.92। দেখেন এখানে আমি অনেকগুলা 4টা লাইন আছে, আপনারা শুধু বুঝবেন, একটু একটু খেয়াল করেন, আর করার দরকার নাই, এটা বুঝার জিনিস, ঠিক আছে। এখন আমি যদি ডাইমেনশন বসাই, এখানে ডাইমেনশনটা এই যে এই অ্যারোগুলা নিয়ে আমি পরে ক্লাসে আলোচনা করব। আজকে আমার এদিকে টার্গেট না, টার্গেট হচ্ছে এই ভ্যালুটা, ঠিক আছে। সেজন্য আপনারা অন্য কোনো দিকে খেয়াল করার দরকার নেই, আমরা শুধু ডাইমেনশন গুলা নিয়ে আমি কথাবার্তা বলবো। আমি 4টা লাইনের 4টা ডাইমেনশন দিলাম, ওকে। দেখেন এখানে ভ্যালুগুলা কিভাবে আসছে, 1/8, 5/8, 9/16, 15/16। তাহলে এইভাবে যদি ভ্যালু থাকে, প্র্যাকটিক্যাল ফিল্ডে মিস্ত্রি কাজ করতে হবে, হ্যাঁ, তার জন্য এটা কোয়াইট ইম্পসিবল হয়ে যাবে, তাই না? তাহলে তাকে কাজ করা 5/8 বলে আবার ক্যালকুলেটরে বসতে হবে, 16/18 তাইলে এটা এটা এই 1/8 কেন আসছে, এটা 5/8 কেন আসছে, এটা কেন আসছে সেটা আমি পরে আসতেছি একটু, ঠিক আছে। আরেকটা জিনিস আমি একটু দেখাই, অ্যাকচুয়ালি আমি কি বানাই, কত ভ্যালু দিছিলাম, আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি ইঞ্জিনিয়ারিং দিয়ে দেখবো, ওকে। ইঞ্জিনিয়ারিং এ এখানে ইঞ্জিনিয়ারিং থাকবে, ওকে।
আমি দুইটাই একসাথে দুইটাই বোঝাচ্ছি আপনাদেরকে, তাহলে দুইটার ভেরিয়েশনটা বুঝতে পারবেন। এখন নিচেরটা দিব হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ইউনিটে। ওকে, খুব সিম্পলি বুঝবেন, খুব সিম্পল জিনিস কিন্তু বোঝার জিনিস আছে। হ্যাঁ, অ্যাকচুয়াল ভ্যালু যেটা দিছি এখন সেটা দেখাচ্ছে। অ্যাকচুয়াল দিছিলাম 10 ফিট 10.14 ইঞ্চি, এটা 62 ইঞ্চি, এটা 57 ইঞ্চি, এটা 92 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এটাকে সে ফ্র্যাকশনে এভাবে দেখাচ্ছে কেন, তাই না? এখানে আছে 0.14, 1/8 মানে কত? 1 কে 8 দিয়ে ভাগ করলে কত আসে? হ্যাঁ, 0.125, এটা হচ্ছে এটার ভ্যালু, কিন্তু এখানে আছে কত? 0.14। তাহলে দুটার মধ্যে ডিফারেন্স আসছে না? 0.14 আর 0.125 টা একই না, তাই না? অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 0.14, ঠিক আছে, এখানে 14, ইঞ্জিনিয়ারিং 14 দেখাচ্ছে, কিন্তু আর্কিটেকচারাল ইউনিটে সে কত দেখাচ্ছে? 125 দেখাচ্ছে। 1/8 মানে 125, তাহলে কিছু ভেরিয়েশন আসতেছে। কেন আসতেছে এটা হচ্ছে আমার বোঝার টার্গেট আজকে। ওকে, আচ্ছা, আমি দুইটাই আপনাদেরকে দেখাচ্ছি, একটা হচ্ছে আর্কিটেকচার, একটা ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং এ যখন আমরা দিব, আমরা প্রিসিশনটা একটু কমাই দিই। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমরা বলছিলাম যে ফিট ইঞ্চির ক্ষেত্রে আপনার 2 গড় রাখতে চাচ্ছি, ঠিক আছে? আমরা ইঞ্জিনিয়ারিং তো ইউজ করবো না, জাস্ট 2 গড় দিয়ে দিলাম আর কি, তাহলে ভ্যালুটা একটু কমে আসবে, যেটা 0.14 চলে আসছে 2 গড়ে চলে আসছে আর কি। প্রিসিশনের ব্যাপারটা বুঝছি, কিন্তু আর্কিটেকচারের ক্ষেত্রে প্রিসিশনটা কি জিনিস? এখানে এখানে যখন আসছে আর্কিটেকচারালে, প্রথমে হচ্ছে আপনি যদি প্রথম অংশটা দেন 0 ফিট 0 ইঞ্চি, প্রথমটা দিলাম আমি, ডিফারেন্স জাস্ট একটা জিনিস চেঞ্জ করছি, ওকে দিলাম, ক্লোজ দিলাম, কি চেঞ্জ আসছে? ওই যে আগে যে ভগ্নাংশ ছিল, মানে ইঞ্চি ক্ষেত্রে ভগ্নাংশ শো করতেছিল, এখন বলছি 0 ফিট 0 ইঞ্চি দেখাইতে, তার মানে ওখানে কোনো ফ্র্যাকশন দেখাইতে বলি নাই, তার মানে শুধুমাত্র পূর্ণ সংখ্যা দেখাবে। ঠিক আছে, যদি 0 ফিট 0 ইঞ্চি প্রথম অপশনটা দেয়, অলওয়েজ পূর্ণ সংখ্যা দেখাবে, কোনো ভগ্নাংশ সে দেখাবে না। এখন 0.14 কে সে কত আনছে? 10-এ, তার মানে 0.14 কি হয়ে গেছে? বাদ দিয়ে দিছে। ওকে, আচ্ছা, একটু আমি নিচেরটাতে আসি। এখানে আছে 10.92, 10.92 কে কত দেখাচ্ছে? তাহলে ওখানে গেছে কমেছে, এখানে কি হচ্ছে? কেন কমেছে? ওখানে কমেছে, এখানে বাড়াইছে কেন? হ্যাঁ, আমরা জানি কি ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, 0.5 থেকে নিচের দিকে হইলে কমে, আর 0.5 থেকে উপরের দিকে হইলে উপরের দিকে যায়, তাই না? সে কাজটা এখানে সে করছে। ঠিক আছে, দেন এখানে কি করছে? 0.62, 0.62 কে কোথায় নিয়ে গেছে? 11-এ। 0.57 কে কোথায় নিয়ে গেছে? মানে 0.5 এর উপরে গেলে, তাহলে এখানে যদি আপনি এটা রাখেন, প্রবলেমটা কি হবে? আমি যদি এটাকে বলি যে 10.57 কে বলতেছি 11, তাই না? তাহলে সমস্যাটা কই? সমস্যাটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে এটা, আর সে এখানে মান পাচ্ছে কত? আপনি ফিল্ডে দিবেন এটা 11, তাহলে কতটুকু ডিফারেন্স হয়ে গেছে? 0.43 ইঞ্চি বেড়ে গেছে না? 0.43 ইঞ্চি মানে 0.5 এর কাছাকাছি, মানে হাফ ইঞ্চি কি হয়ে গেছে? এরর চলে আসতেছে। এই জন্য যারা বর্তমানে কাজ করে তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং বা ফিট ইঞ্চি ইউনিটটা প্রেফার করে না। আর্কিটেক্ট যারা, তারা কোন ইউনিটকে প্রেফার করে? মিলিমিটারকে, মানে মিলিমিটারে কাজ করাটাকে প্রেফার করে। মিলিমিটারে, আমি মিলিমিটার ইউনিট নিয়ে পরে বুঝাবো, তখন বুঝতে হবে যে কেন মিলিমিটার। মিলিমিটারে যখন যাব তখন আমার এই যে বাদ করার পরিমাণ অথবা যোগ করার পরিমাণ কমে আসবে। কেন? যেমন এখানে আমি 0 ফিট 0 ইঞ্চি করে দিচ্ছি, তাহলে সে কত বেশি দেখাচ্ছে আমাকে? তাহলে 0.43 এরর চলে আসছে না? একদিকে হয়তো 0.43 বেড়ে গেছে, আরেকটা 0.43 কমে গেছে, তাই না? কলাম পজিশন যদি করে, তাহলে অ্যাকচুয়ালি তার কথা ছিল 0.457 থাকার কথা, কিন্তু আমি তাকে বলছি 11, তাহলে সে কোথায় চলে গেছে? খুব অল্প, যদিও খুব অল্প। ঠিক আছে, তাহলে আমি এই যে পরিমাণ আমার এরর আসতেছে, সে এররটা সর্বোচ্চ কত আসতে পারে এখানে? হ্যাঁ, 0.49 পর্যন্ত আসতে পারে, তাই না? 0.49 মানে 0.51 হইলে কততে যাবে গা? আর 0.49 হইলে 10-এ চলে আসবে। তার মানে সর্বোচ্চ এরর হওয়ার পসিবিলিটি কত আছে? হাফের কাছাকাছি, তাই না? এখন আপনি যদি এই এররের পরিমাণ কমাইতে চান, যে আপনি চাচ্ছেন যে প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনি এই যে ডিফারেন্স, এটার পরিমাণটা কমায় আনতে চান, তাহলে আপনাকে করতে হবে, আমরা যদি এই ইউনিটে থাকি, আর্কিটেকচার ইউনিটে থাকি, তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে প্রিসিশন বাড়াইতে হবে। তাহলে প্রিসিশন বাড়ায় একটু,
ইঞ্জিনিয়ারিং নাম্বার কোনটা, আর্কিটেকচার, তাই না? আর্কিটেকচারটাকে সেট কারেন্ট করে রাখি, মডিফাই। দেখেন এই যে এখানে আগে 0 0 রাখছি, এখন আমি করে দিব এখানে হাফ। প্রথম আমি একটু চেঞ্জ করে করে দেখাই, হাফ। এখন যখন হাফ করে দিছি তখন সে কি করবে? এখন যখন হাফ করব তখন কি কি বুঝবে বলেন তো? আগে আগে সে এখানে করছিল কি, এখানে করছিল 10 আর 11, তাই না? 10 আর 11 সবগুলোকে 10 11 করছিল। এখন উপরেরটা 10ই আছে, নিচেরটা 11ই করছে, কিন্তু মাঝখানের গুলাকে কত দেখাচ্ছে? 10 and half, এটাকে 10 and half। ঠিক আছে, আগে তো 10 অথবা 11তে চলে গেছিল, তাই না? তাহলে ডিফারেন্সটা কোথায় আসছে? আগে ছিল যখন 0 ফিট 0 ইঞ্চি, তখন সে শুধুমাত্র নিচ্ছিল পূর্ণ সংখ্যা 10 ইঞ্চি অথবা 11 ইঞ্চি। যখন আমি প্রিসিশনটা করে দিচ্ছি এখানে হাফ, যখন আমি প্রিসিশন করে দিচ্ছি হাফ, তখন সে কি করছে? ওই ভ্যালুটাকে 3 ভাগে ভাগ করবে, 10 ইঞ্চি, 10 and half ইঞ্চি এবং 11 ইঞ্চি। ঠিক আছে, কয়টা ভাগ করলো এখন? তাহলে 3টা ভাগের মধ্যে কোনটা সে নিবে? যেমন এখানে দেখেন 0.14 কে কত দেখাচ্ছে? 10। কেন 10? হ্যাঁ, কারণ এখন সে 1/4টা হচ্ছে 10 এবং 10 and half এর মাঝখানে, তাহলে সে 10 এ আসবে না 10.5 যাবে? এটা নির্ভর করবে কার কাছে, তাই না? তাহলে 10 থেকে এটা দূরত্ব হচ্ছে 14, আর 14 থেকে 50 এর দূরত্ব হচ্ছে কত? 36। তাহলে কাছে কে? 10, মানে 10টা, সেজন্য সে 10 এ চলে আসছে, মানে হাফে যায় নাই। ক্লিয়ার? বুঝতে পারছো তো নাকি? এটাতে দেখেন 62, তাহলে 62টা কার মাঝখানে পড়ছে? হাফ এন্ড 11 এর মাঝখানে। তাহলে যে সে হাফে আসবে অথবা 11 এ যাবে, কোনটাতে যাবে? যার কাছে। তাহলে 62, 50 থেকে 62 দূরত্ব হচ্ছে 12, তাই না? তাহলে সে 12 দূরে, আর 11 তো অনেক দূরে, তাহলে সে কোথায় চলে আসছে? হাফে আসছে। ক্লিয়ার? এরপরে দেখেন এটা 57 50 এর কাছে, সেজন্য হাফে আসছে, কিন্তু একদম লাস্টেরটা কত? 92। তাহলে 92টা 11 এর কাছে, 11 থেকে দূরত্ব হচ্ছে 0.08, কিন্তু 10.5 থেকে দূরত্ব হচ্ছে 0.42। তাহলে কার কাছে যাবে সে? তাহলে এখন এরর কতটুকু কমে আসছে? মানে এখানে এই যে এটার ক্ষেত্রে দেখেন, আগে সে এটাকে করতেছিল কত? 57 কে, আগে 57 কে করতেছিল 11, এখন কত করতেছে সে? 10.5। তাহলে আগে ডিফারেন্স ছিল 43 ইঞ্চি, 0.43, আর এখন কমে আসে কত? 0.07, তাই না? তাহলে এররের পরিমাণ কমে আসছে না? 0.07 এ, তার মানে কি আগে ছিল 0.43 পর্যন্ত এরর হচ্ছিল, এখন সে 0.07 এ চলে আসছে। তাহলে আমরা প্রিসিশন কত রাখতেছি, এটা একটা ব্যাপার। তো অনেকে, ম্যাক্সিমাম ইঞ্জিনিয়াররা এটাকে প্রেফারেন্সে রাখে এতটুকু, হাফ। দেখবেন, কারণ হাফে রাখলে আপনার ওই যে এখানে ডিফারেন্স হতে পারে কত পর্যন্ত ডিফারেন্স হতে পারে? 0.24 পর্যন্ত ডিফারেন্স হতে পারে। 24 হইলে 10 এ আসবে, 25 হইলে, তাই না, হাফে যাবে। তাই এখানে আপনার সর্বোচ্চ এরর আসার পসিবিলিটি হচ্ছে 0.24। আগে ছিল 0.49, এখন হচ্ছে কি? আচ্ছা, এখন যদি আপনি আরো এররের পরিমাণ কমাইতে চান, কি করতে হবে আপনাকে? আপনাকে প্রিসিশন আর একটু বাড়াইতে হবে। তাহলে প্রিসিশন কত করলাম? 1/4। তাহলে এখানে 1/4 করা মানে কি? এখন অটোকেট কি বুঝবে 1/4 করা মানে কি? 1/4 করা মানে হচ্ছে সে এখন এককে 4টা ভাগ করবে, 0, 1/4, তারপর হাফ, তারপর 3/4, তারপরে 1, তাই তো নাকি? 4 ভাগ না? তাহলে মানে এটা হচ্ছে 0.25, এটা 0.5, এটা 0.75, তারপরে 1। ঠিক আছে? তাহলে এখন ডিভিশনের পরিমাণ কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। তাহলে ডিভিশনের পরিমাণ বেশি হলে এখন সে দেখবে ডিফারেন্স হবে আরো কমে আসবে। ডিফারেন্স কত হতে পারে? ম্যাক্সিমাম 0.12, তাই না? ওই যে এটা হচ্ছে 0.125, আর 0.125 থেকে এটা হচ্ছে 0.25, তাহলে 0.125 করে ডিফারেন্স। ঠিক আছে? তাহলে এখন দেখেন, আমি যখন এখানে 1/4 করে দিছি, কোন ডিফারেন্স কি আসছে? এখানে কোন ডিফারেন্স কি আসছে? আসছে কেন না? এই যে 1/4 কে আগে সে 10 এ নিছিল, এখন কত দেখাচ্ছে? 1/4 দেখাচ্ছে। 1/4 আপনি যদি
খেয়াল করেন এই যে প্রজেক্টটাতে যে কাজ করছে তার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন হাফ পর্যন্ত আসে সব, তাই না? হাফ, সবই হাফ। তার মানে তার ইঞ্জিনিয়ারিং ইউনিট সে আর্কিটেকচার রাখছে এবং তার প্রিসিশন কত রাখছে? হাফ রাখছে, ঠিক আছে? এই যে হাফ, সব হাফ আসছে, সব হাফ, হাফে হাফে। এখানে আরো যদি প্রিসিশন বাড়াইতো তাহলে কি আসতো? হয়তো 3/8, 5/8 এরকম আসছে, তাই না? হাফ, সবই হাফে আছে। তো ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার কোনটা প্রেফার করে? হাফ প্রেফার করে। এখন আপনি যদি আপনার এররের পরিমাণ কমাইতে চান তাহলে কত রাখবেন? 1/4। দেন আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে, আমি মেজারিং ট্যাপটা দেখাইতে পারলে একটু ভালো হইতো আর কি। মেজারিং ট্যাপটা অনলাইনে আসতেছে না। হ্যাঁ, তাহলে মেজারিং ট্যাপে আপনি দেখবেন কি আপনার মেজারিং ট্যাপে কিন্তু 1 ইঞ্চিকে ভাগ করা থাকে, 4টা ভাগ করা থাকে। মেজারিং ট্যাপে মানে বড় বড় দাগ থাকে, 0.5 এরও থাকে, 0.25 এরও থাকে, ঠিক আছে? তাহলে মিস্ত্রি চাইলে 0.25 তারপরে 0.5, 0.75 কি করতে পারে? মেজার করতে পারে। আমি যদিও বলছি আমার যে 0.5 এরকম করে, তাই না? আমি ওখানে 0.125 বলছিলাম। অ্যাকচুয়ালি 1/4 মানে কত? 1/4 মানে কত? 0.25, তাই না? 0.25, ঠিক আছে? 0.25 করে বাড়বে। তার হাফ মানে হচ্ছে 0.5, ঠিক আছে? তো এই যে 0.25 পর্যন্ত আপনি মেজারিং ট্যাপে মেজার করার অপশন আছে। তার জন্য সেটা কি হবে না, তো বেশি ক্রিটিক্যাল হবে না। হ্যাঁ, একটা জিনিস ব্যাপার আসতে পারে, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এরকম আসবে যে 3/8 আসছে, আমার কোনটাতে 11 চলে গেছে, হাফে চলে গেছে, হাফে চলে গেছে। 3/8 আসে নাই, 3/4 আসে নাই কেন? আমার এখানে ওরকম নাই, একটাও গেল, আমি রাখিনি। আমি এটাকে একটা লাইন দেখাই 7/5 এর কাছে। ম্যাক্সিমামে আপনি এই যে বললাম, আমি এখানে দেখবেন যে সব হাফে আসছে। কেন? তার প্রিসিশনটা হচ্ছে কাজটা আরেকটু সহজ করছে, কিন্তু অত বেশি হাতে যায় নাই। 3/9 এর 3/8 আসতো, বা 3/4 আসতো, বা 1/4 আসতো। 1/4, 1.5, 3/4 এগুলা থাকতে পারে, কিন্তু এর বেশি সাধারণত আমরা যাই না। তখন কি হয়ে যাবে? সাইটে এটা কষ্টসাধ্য হয়ে যায়, ঠিক আছে? তাহলে আপনি কি রাখবেন? এখানে আর্কিটেকচার ইউনিটে ফিটিং আর্কিটেকচার ইউনিট রাখবেন, এবং আপনি হাফও রাখতে পারেন, 1/4 পর্যন্ত যেতে পারেন ইন কেস, ঠিক আছে? আর অনেকে 0 রাখলে কি হবে? ওই যে এররের পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে এই তিনটার মধ্যে আপনি রাখতে পারেন যখন আপনি ফিট ইঞ্চিতে কাজ করবেন। আমি এখানে হাফে থাকি আপাতত, ওকে? আমরা 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 1/4 যেতে পারি। 1/4 রাখলে হবে কি, মানে 0.125 এটাও খুব কম, 0.125 এটাও অনেক কম, ঠিক আছে? কিন্তু মেজার করতে পারবে আর কি। কারো প্রশ্ন আছে কিনা? এখানে 1/4 মানে হচ্ছে 0.25, 0.25 এর থেকে কম হয় 1/8 আসবে, 1/8 আসবে। 1/8 মানে হচ্ছে কত? 0.125 করে। আরো কারো যে যেটা যত বাড়বে, 1/8 মানে হচ্ছে 0, তারপর 1/8, ওই 1/8 মানে হচ্ছে 0.125। এরপর আসবে কত? 1/4। এরপরে হাফ না, এর মাঝখানে আরেকটা আসবে। কেন 3/4? এখন একটু হিসাবে পড়তে হচ্ছে, তাই না? এখন ইঞ্জিনিয়ার কেউ
এখন ইঞ্জিনিয়ারকে হিসাবে বুঝতে হচ্ছে, তাই না? এখন ইঞ্জিনিয়ারকে 3/8 আর কি, এটা বাড়ে হচ্ছে, এই যে সংখ্যাটা বাড়ে এখানে 1, একটু দেখেন, এটা খুব সিম্পল জিনিস। আমরা প্রিসিশন দিচ্ছি কত? 1/8। তাহলে প্রথমে 1/8 বসলো, তারপরটা কি হবে? 2/8, তারপরটা 3/8, তারপরটা 4/8, তারপরটা 5/8, এভাবেই তো পারবে নাকি? তাহলে এখানে 2/8 মানে হচ্ছে কি, এই যে 2 কে যখন ভাগ করবেন তখন 1/4 হয় আর কি, ঠিক আছে? আর এই 4 আর 8 ভাগ করলে তখন এটা হাফ হয়, ঠিক আছে? তো নরমালি 3/8, 3/8, 4/8, 5/8, 6/8, 7/8, তারপরে 8/8 হলে তখন পূর্ণ সংখ্যা চলে যায়, তাই না? তাহলে এটা হলে ওই ফিল্ডে তখন সে 5/8, 7/8 যখন মাথা গুলাই যাবে, অত আপনার কিসের দরকার পড়বে না। কিন্তু আপনি কাজ করতেছেন, মেশিন ডিজাইন করতেছেন, মেকানিক্যাল যারা কাজ করে তাদের জন্য কিন্তু একদম 100% অ্যাকুরেট কাজ করতে হয়। যে সে যে শেড বানাবে তাদের জন্য কি প্রিসিশনের সংখ্যা কি করতে হবে? বাড়াইতে হবে, বুঝতে পারছি? আমরা সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য 0.5 এদিক ওদিক হয়ে যাওয়া এত বেশি না। আমার ওয়ালটা 5 ইঞ্চি, 1 ইঞ্চি সরলে অসুবিধা, 2 ইঞ্চি সরলে তাও অসুবিধা হয় না, কিন্তু আপনি 5-6 ইঞ্চি সরলে কি, তা আমরা যদি 0.5 সরে যায় তাও তেমন বেশি কি এদিক ওদিক আসা যায় না, সেজন্য আমরা প্রিসিশনটা করি। কিন্তু যখন আপনি মেকানিক্যালের যারা কাজ করে, বিভিন্ন মেশিন ডিজাইন করে, তারা মিলিমিটারে কাজ করবে, ঠিক আছে? তো এটা নিয়ে আমি পরে কথাবার্তা বলবো। এখন এই স্ট্যান্ডার্ড হচ্ছে সরকারি ডিজাইন না, এখনকার বাংলাদেশের সকল কোডের স্ট্যান্ডার্ড হচ্ছে মিলিমিটার, ঠিক আছে? মিলিমিটার, 1000 মিলিমিটার, 2000 মিলিমিটার, 3000 বা 5000 ভ্যালু দিয়ে দিবেন, ওখানে ফিট ইঞ্চিও দিতে হবে না, ওটা আরো সহজ পদ্ধতি, কিন্তু একটু টেকনিক ইউজ করতে হবে আর কি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কিসের কথাবার্তা? ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের ডাইমেনশনের কথাবার্তা। ক্লিয়ার? না, শেষ হবে কেন? এটা তো বোরিং ক্লাস, কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে না, কিন্তু দেখতে হবে, এটা কিন্তু বোঝার জিনিস। এই জন্য আমি এটা প্র্যাকটিস করতে হবে না বাসায় গিয়ে, কিন্তু আপনি ভিডিওটা দেখতে হবে যে অ্যাকচুয়ালি কি বলতেছি, এই জিনিসটা মাথায় ঢুকলে আপনার পারবেন। ওকে, আচ্ছা আরেকটু আমি শেষ করি এই অপশনটা, নাইলে এখানে অনেক কথাবার্তা আছে। আর্কিটেকচারাল দিলাম, হাফ দিলাম, এখানে একটা অপশন আছে দেখেন, ফ্র্যাকশনাল ফরম্যাট। এটা কি জিনিস? এই ফ্র্যাকশনাল ফরম্যাটটা এখানে কেউ যদি এখানে ইঞ্জিনিয়ারিং রাখেন, তাহলে এই অপশনটা কি হয়ে আছে? ডিসেবল হয়ে আছে, ঠিক আছে? আপনি যদি এখানে ডেসিমাল রাখেন, এই অপশনটা কি হয়ে আছে? ডিসেবল হয়ে আছে। আপনি যখনই এখানে আর্কিটেকচার আসবেন তখনই সে কি এনাবল হচ্ছে, অথবা এখানে যখন আপনি ফ্র্যাকশনাল আসছেন তখন সে এনাবল হচ্ছে। এটা কি জিনিস? এটা হচ্ছে যে আমরা যে ডাইমেনশন গুলা দিই, ডাইমেনশনে যখন আমার এই যে টেক্সটটা আসছে, এখানে হাফ আসছে না, হাফের এই যে লাইনটা কিভাবে আসছে? ডায়াগোনাল আসছে। হরিজন্টাল মানে হচ্ছে এটা এভাবে সোজা থাকতো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হরিজন্টাল ফরম্যাট। তাহলে এই ফরম্যাটটা ফলো করতে হলে কি করতে হবে? এখানে এই যে এখানে ক্লিক করে ডায়াগোনাল করতে হবে, ঠিক আছে? আমি একটু দেখাই। দেন এখন কোথায় আছে আমার? এই যে হাফে, সরি আমি ইঞ্জিনিয়ারিং করে দিছি, আর্কিটেকচার কি করে দিছি, ডেসিমাল ফ্র্যাকশনাল করে দিছি সে কারণে। এখন নরমালি এখন আছে এই যে লাইনটা হরিজন্টাল লাইন, এই যে ফ্র্যাকশনাল লাইনটা, ঠিক আছে? আর আপনি যদি এভাবে দিতে চান তাহলে করতে হবে কি? ডায়াগোনাল করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? এখন যদি ওকে করে দেখবেন, এই যে আমার লাইনটা কোনাকুনি হয়ে গেছে। ওকে, এটা একটা অপশন। আর একটা অপশন, আরেকটা জিনিস শিখি। আপনারা এখানে আপাতত এই জিনিসটা মাথায় রাখবেন, এই যে রাউন্ড অফটা নিয়ে আমি আপাতত কথা বলবো না, এটা 0 থাকুক। স্কেল ফ্যাক্টরটা আপাতত খেয়াল করবেন যাতে আপনার 1 থাকে, ঠিক আছে? 1 থাকলে কি হবে? যত আপনি ড্র করছেন অত ভ্যালুই দেখাবে। এখানে যদি কেউ চেঞ্জ করে দেন তাহলে কিন্তু কি ভেজাল। দেখেন কোন কারণে যদি চেঞ্জ হয়ে যায়, যেমন সাপোজ এখানে 1 এর জায়গায় হয়ে গেছে 2, তাহলে কি হবে? হ্যাঁ, এই যে এখানে যে ভ্যালুটা এখন আছে কত? 10 ফিট সাড়ে, এটা এখানে এটা হয়ে যাবে 21 ফিট 9। তার মানে কি করেছে? ওই ভ্যালুটা ডাবল করেছে। অনেক সময় আমরা কি করে ড্রয়িং করার সময় স্কেল মেইনটেইন করার কথা বলছিলাম। সাপোজ আপনি একটা ড্রয়িং আছে 100 ফিটের, আপনি বলতেছেন, আপনাকে করছে হাফ স্কেলে করো, আপনি আঁকতেছেন 100 ফিটকে 50 ফিট, 100 ফিটকে কত আঁকছেন? 50 ফিট আঁকছেন, কিন্তু আমার ডাইমেনশন দেওয়ার সময় বলতেছে আপনি 100 ফিট দেখান। তাহলে আপনাকে এই জায়গায় কি করে দিতে হবে? আঁকছেন 50 ফিট, কিন্তু স্কেল ফ্যাক্টর কি করে দিচ্ছেন?
তাহলে সে দেখাবে কত 100। ক্লিয়ার? কিন্তু নরমালি আমরা যা ড্রয়িং করব তা 1:1 স্কেলে ড্র করব। ঠিক আছে? যেহেতু আমরা ড্রয়িং করতেছি 1:1 স্কেলে, আমার স্কেল ফ্যাক্টরটাও থাকবে কত? আপাতত 1। এটা নিয়ে আমি অনেক কথাবার্তা বলবো, আরো আছে আর কি। আপাতত যে স্কেলের যে ইউনিটে ড্র করছেন সেই ইউনিটটা যদি আপনি দিয়ে থাকেন তাহলে স্কেল ফ্যাক্টর কত হবে? 1। মানে যত আসছি ততই ভ্যালু। ঠিক আছে? এটা যাতে চেঞ্জ না হয়। অনেকে এখানে চেঞ্জ হয়ে যায়, অনেক হয়তো 1 আছে কিন্তু কোনো কারণে এখানে ক্লিক করে গেছে, ঠিক আছে, হয়তো ভুলে হয়ে গেছে, তাহলে আপনি ওখানে ভ্যালু দেখাবে উল্টাপাল্টা, তখন বুঝতে হবে যে আপনার কোথায় চেঞ্জ হয়েছে। ঠিক আছে? এই যে স্কেল ফ্যাক্টর কত থাকতে হবে? 1। ওকে, আমরা প্রিফিক্স সাফিক্স নিয়ে পরে কথাবার্তা বলবো। ওকে, এতটুকু বুঝছেন? এখন আমরা আরেকটা অপশন দেখাই। আমরা ট্যাক্সের ক্ষেত্রে তো আমরা বলছিলাম এই যে অপশনটা আমরা ইগনোর করে গেছিলাম। আগে ছিল তো ট্যাক্স হাইট, তাই না? এই যে ট্যাক্সের মধ্যে আরেকটা অপশন আছে, ফ্র্যাকশন হাইট স্কেল। ঠিক আছে? হ্যাঁ, এটা যদি আপনার ইউনিটটা যদি আর্কিটেকচারাল না থেকে ইঞ্জিনিয়ারিং থাকে, একটু খেয়াল করেন, যখন আমার ইউনিট ইঞ্জিনিয়ারিং তখন এটা কি হয়ে আছে? ডিসেবল হয়ে আছে। তাহলে এই যে ফ্র্যাকশন শব্দটা মানে হচ্ছে ভগ্নাংশ, তাহলে এই জিনিসটা এনাবল হবে কখন? অথবা ফ্র্যাকশনাল থাকবে, তাই না? দুইটা ইউনিট, এই যে এখানে আর্কিটেকচারাল থাকবে অথবা ফ্র্যাকশনাল থাকবে, তখন সে এনাবল থাকবে। তাহলে আমরা আর্কিটেকচার ইউজ করলাম। এটা কি জিনিস একটু বুঝি। ফ্র্যাকশনাল হাইট স্কেলটা হচ্ছে কি, আমার এখানে যদি খেয়াল করেন, এখন এই যে ট্যাক্সটা, এই ট্যাক্সের হাইট আর এই ট্যাক্সের হাইট কি সেম, যেহেতু আমরা ট্যাক্স হাইট যত দিচ্ছি সেটাই আসে। এখন আপনি যদি বলেন যে না, আমি এটাকে একটু করে ছোট করে দেখাতে চাচ্ছি, যেটা ভগ্নাংশ অংশ সেটাকে একটু কি করে দেখাতে চাচ্ছি? ছোট করে দেখাতে যাচ্ছি, তাহলে ওই জায়গাটা চেঞ্জ করতে হবে। আমি যদি এখানে ফ্র্যাকশনাল হাইট যদি আপনি কি করে দেন 0.5 করেন, তাহলে কি হবে? অর্ধেক হয়ে যাবে কি? তাহলে দেখেন ওই দুইটা মিলে একটা সমান হয়ে গেছে। এটা একটা টেকনিক, মানে ট্যাক্সটা যদি 1:1 থাকতো তাহলে কি বড় দেখাচ্ছিল, এখন আমি তাদেরকে করে দিচ্ছি কি হাফ, তাহলে কি হয়ে গেছে? তারা একই লেভেলে চলে আসছে আর কি, তাই না? ট্যাক্সের ফরম্যাটটা কি একই লেভেল আছে, এবং যে ভগ্নাংশ ভ্যালু এটা ছোট হয়ে দেখাচ্ছে, তাহলে আপনার বুঝতে কি হবে? অসুবিধা হবে না, তাই না? বুঝতে পারছে? তাহলে এটা 0.5 হচ্ছে কিসের 0.5? ওই যে ট্যাক্স হাইটের, তাই না? ট্যাক্স হাইট যত আছে তার অর্ধেক আর কি। ট্যাক্স হাইট যদি 5 হয়, এখানে 3 হয়ে যায় আর কি। তাই যদি 6 হয়, দেখবেন এখানে আমি যদি ওকে করি, এখানে দুইটা জিনিস জায়গায় চেঞ্জ হবে। এই যে এখানে এটা বড় হবে, এটাও বড় হবে, এটা একটু বড় হবে, তাই না? এটা বড় হবে, এটা মানে দুটার পার্সপেক্টিভ আর কি। বুঝতে পারছে? তাহলে এই জিনিসগুলো আপনাদের মাথায় একটু ভালো করে দেখবেন। একটা হচ্ছে আমি এই অপশনটা পুরাটা দেখাইছি, আর একটা হচ্ছে এখানের মধ্যে এটা পুরাটা শেষ হয় নাই, ঠিক আছে? আমি নেক্সটে আপনাদেরকে মিলিমিটার, সেন্টিমিটার, কিলোমিটার যদি হয় এগুলা নিয়ে কথাবার্তা বলবো, আর নিচের অংশগুলো নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এগুলো নিয়ে আসবো আর কি, ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে আমরা নেক্সট অপশনগুলো নিয়ে আসবো। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আপনার ইউনিটটা আর্কিটেকচার যদি সেট রাখি, তাহলে আপনি প্রিসিশন হাফ অথবা ম্যাক্সিমাম 1/4 পর্যন্ত যাবেন, ঠিক আছে? মানে মিনিমাম আর কি হাফে রাখলে ভালো, তাহলে মিস্ত্রির কাজ করতে কি সুবিধা হয়। কিন্তু এররের পরিমাণ কি হয়ে যাবে? বেড়ে যাবে। আর এরর কমাইতে চাইলে আপনি 1/4 রাখবেন, তাহলে ওখানে আসবে 1/4, 1.5, 3/4 এরকম ভ্যালু আসবে। এটা মেজার করা যায় আর কি। আমি মেজারিং ট্যাপও দেখাইছি আপনাদের, যে এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 3/4, তার মানে মেজারিং ট্যাপের মধ্যে 1/4 পর্যন্ত দেয়া আছে, তাহলে তার জন্য এটা অসুবিধা হবে না। এর থেকে কমে আসলে তার জন্য কি, এই যে এখানে দেখছেন 1/8 লেখা আছে, এটা 1/4, এটা 1/8, ঠিক আছে? এটা লেখা আছে বলতে কি এটা তো লেখা থাকবে না, এটা জাস্ট ভ্যালু বুঝে দিছে আর কি, যে দাগগুলা কি মিন করতেছে। ওর দাগেও যে 1/8 পর্যন্ত দাগ দেয়া আছে, দেখছেন? যখন 1/16 যাবেন তখন আর আপনি দাগ পাবেন না, তাই না? মেজারিং ট্যাবে কত পর্যন্ত আছে? 1/8 পর্যন্ত আছে, তাই না? এর থেকে কম হইলে, এর থেকে কম হওয়া মানে কি 1/8 থেকে যখন আপনি 16তে যাবেন তখন এখানে চলে আসবে আর কি, এই দাগে চলে আসবে, তাই না? এই যে এই দাগে আরেকটা দাগ আছে তো, তাই না? ওই দাগে চলে আসবে আর কি। ওটাও মেজার করতে পারে, ওটাও মেজার করার অপশন আছে 1/16, ঠিক আছে? এই একটা দাগ হচ্ছে
1/16, এটা হচ্ছে 2/16, এটা 3/16, এটা 4/16, 4/16 মানে কি 1/4 হয়, তাই না? তাহলে ওই 1/16 পর্যন্ত মেজার করার এখানে অপশন আছে, মেজারিং ট্যাপে আছে, কিন্তু তার জন্য কি কষ্ট হয়ে যাবে আর কি, তো অত প্রিসাইজ আমাদের দরকার পড়ে না। ওকে, না